এটা লেকচার এই ফার্স্ট সিরিজের কান্টের ক্রিটিক অফ পিওর রিজন। এটা কান্ট সিরিজের ফার্স্ট সিরিজ, এটার 67th লেকচার। আজকে আমরা পড়ব ক্রিটিক অফ অল থিওলজি ফ্রম স্পেকুলেটিভ প্রিন্সিপালস অফ রিজন। তার ফার্স্ট পার্টটা আগের দিন করা হয়েছিল এবং তারপর একটা গ্যাপ গিয়েছিল। আজকে তার সেকেন্ড পার্টটা, কনক্লুডিং পার্টটা পড়ব। এখানে কান্ট দেখাতে চেষ্টা করছেন, যেটা তোমরা আগে থেকেই বুঝেছো, অনেকদিন ধরেই আলোচনা চলছিল, যেখানে অ্যান্টিনমি গুলো আলোচনা করা হচ্ছিল এবং যেখানে এর প্রথম অংশটায় সেখানেই বুঝেছো কান্ট বলবেন স্পেকুলেটিভ রিজন দিয়ে থিওলজি হতে পারে না, মানে গডস এক্সিস্টেন্স প্রুভ করা যায় না, এটা বলবে। আমি কনক্লুশনটা আগেই বলে দিচ্ছি, সাসপেন্স রাখছি না, কারণ কনক্লুশনটা তোমরা এনভিসেজ করে ফেলতে পেরেছো। তিনি বলবেন যে স্পেকুলেটিভ রিজন দিয়ে গডস এক্সিস্টেন্স প্রুভ করা যায় না। আবার তিনি তার সঙ্গে কিন্তু এই কথাটাও বলছেন যে স্পেকুলেটিভ রিজন দিয়ে গডস ইনএক্সিস্টেন্সও প্রুভ করা যায় না, বা নন এক্সিস্টেন্সও প্রুভ করা যায় না, কোনো পক্ষেই যাবে না। এখানে তার জোরটা হচ্ছে গডস এক্সিস্টেন্স প্রুভ করা যায় না, কিন্তু এটা বলতেও ভোলেননি এর দ্বারা গডস নন এক্সিস্টেন্সও প্রুভড হয় না। কারণটা কি তোমরা খুব ভালো করেই জানো, গডকে ওর খুব দরকার, সেটা এথিক্সের জন্য, এস্থেটিক্সের জন্য গডকে দরকার। তিনি মনে করছেন এথিক্স, এস্থেটিক্স, বিশেষ করে এথিক্স হওয়া সম্ভব নয় গড ছাড়া, কিন্তু গডকে সেখানে কিভাবে রাখা হবে সেগুলো। এই চ্যাপ্টারটা বিশেষ করে গুরুত্বপূর্ণ আরেকটা কারণে, কান্ট যে শব্দগুলো ব্যবহার করে এসছে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে এবং বিশেষ করে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিকে, সেই শব্দগুলোর মানে খুব স্পষ্ট করে এখানে বলে দিচ্ছে। কাজে এতদিন আমরা শব্দগুলো একরকম নিজেদের মতন করে বুঝে শব্দগুলো ব্যবহার করছিলাম, কিন্তু কান্ট এখানে শব্দগুলোকে ডিফাইন করছে। যেমন আমরা আগে দেখেছি তিনি থিইজম, ডিইজমের মধ্যে পার্থক্য করছেন, এরকম বিভিন্ন পার্থক্য করছেন। আমরা দেখবো স্পেকুলেটিভ রিজন কাকে বলা হবে, প্র্যাকটিক্যাল রিজন কাকে বলা হবে, থিওরিটিক্যাল রিজন কাকে বলা হবে, এই ধরনের তিনি সবগুলোকে ডিফাইন করছেন এখানে। সেই জায়গাগুলো খুব ভালো করে লক্ষ্য করবার জায়গা। এই জন্য এই চ্যাপ্টারটা আমি খুব এই সেকশনটা আমি খুব ধরে ধরে আলোচনা করবার পক্ষপাতী। দেখা যাক আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। পেজ নাম্বার 585, সেখানে ওই জায়গাটায় আমরা বলছিলাম কান্টের মনে হচ্ছে যে আমাদের কাছে গডের কনসেপ্টটা হচ্ছে ওরকম, যিনি ম্যাজিক ট্যাজিক করতে পারেন ইত্যাদি, এরকম ভাবে বলছে। আমরা তার আগের পাতা থেকে ওই জায়গাটা একটু ধরিয়ে দিই, আগে যে জায়গাটা আমরা শেষ করেছিলাম। সিন্স one is accustomed to understanding by the concept of God not some blindly working eternal natural nature as the root of things, but rather the highest being which is supposed to be the author of things through understanding and freedom. And since this concept alone interests us, this concept alone interests us, অন্য কোনো কনসেপ্ট অফ গডে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। কেন নেই তা তিনি ব্যাখ্যা করেন। গড মেকানিক্যালি ওয়ার্ল্ড কে ক্রিয়েট করেছেন এরকম গডে আমরা ইন্টারেস্টেড নই। যিনি ফ্রিডম দিয়ে এবং শূন্য থেকে ক্রিয়েট করতে পারেন, অবভিয়াসলি তার মনের ভেতর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি গড। One could strictly speaking refuse all belief in God to the deist. তাহলে deist God মানা যাবে না, and leave him solely
with the assertion of an original being or a highest cause. লিস্টের গড হচ্ছে ওই হাইয়েস্ট কজ, ওই পর্যন্ত ফুল স্টপ। সেটা হবে না, তার থেকে গড অনেক কিছু ম্যাজিক ট্যাজিক দেখাতে পারেন, চাইলে দিতে পারেন, মানে ওই ঘুষ টুস নিয়ে কাজ করে দিতে পারেন, এরকম একটা গড আমাদের দরকার। ওটা কান্টের মনে হচ্ছে গডকে প্লিজ করলে গড প্লিজড হন, মানে তোষামত পছন্দ করেন গড, এরকম গড মনে হচ্ছে আমাদের কাছে। ওই রকম গডই ইন্টারেস্টেড গড, না হলে গডকে পাত্তা দেবো কেন? যিনি কান্টের পক্ষেও হয়ে আমি যুক্তি দিচ্ছি, গডকে আমি কেন ভ্যালু দেব, কেন তাকে মানব? তাকে, তিনি আমার ক্ষতি করতে পারেন, তিনি চাইলে আমার উপকার করতে পারেন, তাকে খুশি করে দিলে তিনি আমার উপকার করবেন, তার মনের মতো কাজ না করলে তিনি আমার ক্ষতি করবেন, তাই ভয় পাই। আর আবার তোষামোদও করি, তোষামোদ করলে তিনি খুশি হন, এরকম গডই আমার দরকার। কিন্তু যে গড মেকানিক্যালি কাজ করে তাকে আমি পাত্তাও দিই না বা দিতে চাই না। পাত্তা দেওয়া কথাটা একটু স্ল্যাং, একটু ভালগার, কিন্তু আমরা ওই ভাষাটা ব্যবহার করি, আমরা ওকে পাত্তা দিই না। মানে ওরকম গড যে মেকানিক্যালি যে কাজটা সে করেই যাবে, তার আর দাম কি? যে ক্ষমতা দেখাচ্ছে না, ম্যাজিক দেখাচ্ছে না, আমাকে পাইয়ে দিচ্ছে না, তাকে আমরা সত্যি করেই, মানুষ ওরকম গডকেই পছন্দ করে, সাধারণ মানুষ। কিন্তু কান্টের ক্ষেত্রে সমস্যাটা হলো সাধারণ মানুষ কি পছন্দ করে, কি গডে ইন্টারেস্টেড, সেটা নিয়ে কান্ট কেন এত ভাবছেন? কান্ট তো সেটার বাইরে গিয়ে তখন চিন্তা করছিলেন, এই জায়গাটায় অসুবিধা। সাধারণ মানুষ ওটা ভাবে কিনা সেটা নিয়ে সমস্যাটা নয়, কারণ সাধারণ মানুষ ওরকম গডকেই ভাবে যে গড একটা ঘুষখোর, গড একটা তোষামোদ প্রিয়, গড ম্যাজিক করে, গড মানে ল অফ কনজারভেশন অফ এনার্জি মানে না। তো মানে গড নতুন ম্যাটার ক্রিয়েট করতে পারে, ম্যাটারকে ডিস্ট্রয় করতে পারে, জিরো থেকে ম্যাটার ক্রিয়েট করে দিতে পারে, তো নাথিং থেকে ম্যাটারকে নিয়ে আসতে পারে, ওয়ার্ল্ডকে নিয়ে আসতে পারে, এইরকম একজন ক্রিয়েটর গডকে মানুষ পছন্দ করে। যার এসব করবার ক্ষমতা নেই, যে মেকানিক্যালি ওয়ার্ল্ডকে শুধু পরিচালনা করে, মানে ভুবনস্য হোতা ভুবনস্য গোপ্তা, এরকম গড যেটা বেদে বলা হয়েছে, সেই গডের গড কান্টের পছন্দ নয়, এবং বলছেন সাধারণ মানুষেরও পছন্দ নয়, আমারও পছন্দ নয়, এবং এটা ফিলোসফিক্যালি ইন্টারেস্টিং গড নয়। কেন নয় সেটার কোনো যুক্তি তিনি দেননি। আচ্ছা, হিয়ার, এখান থেকে আমরা শুরু করব বলেছিলাম পরের পাতায় 585, হিয়ার আই কন্টেন্ট মাইসেলফ উইথ ডিফাইনিং theoretical cognition as that through which I cognize what exists. তাহলে থিওরিটিক্যাল কগনিশন আর প্র্যাকটিক্যাল কগনিশন কাকে বলে সেটা বলছেন। তাহলে আমরা বুঝতে পারছি ক্রিটিক অফ পিওর রিজন আর ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনের মধ্যে পার্থক্য কি, পিওর রিজন আর প্র্যাকটিক্যাল রিজনের মধ্যে পার্থক্যটা আমরা বুঝে যেতে পারবো। থিওরিটিক্যাল কগনিশন কি নিয়ে আলোচনা করে? পিওর রিজন আলোচনা করছে, through which I cognize what exists, মানে ইজ নিয়ে আলোচনা করে, কি আছে এটা নিয়ে আলোচনা করে থিওরিটিক্যাল রিজন। প্র্যাকটিক্যাল কগনিশন as that through which I represent what ought to exist. তাহলে প্র্যাকটিক্যাল রিজন অট নিয়ে আলোচনা করে। তাহলে খুব স্পষ্ট করে বুঝে গেলাম কেন তিনি দুটো ক্রিটিক লিখলেন, critic of pure reason and critical practical reason. Critic of pure reason what exists মানে is নিয়ে আলোচনা করবে, critic of practical reason ought নিয়ে আলোচনা করবে। According to this, the theoretical use of reason, খেয়াল করতে হবে ভাষাটা, theoretical use of reason, একটাই রিজন। theoretical reason আগে কথাটা ইউজ করেননি, theoretical cognition বলেছেন, প্র্যাকটিক্যাল কগনিশন বলেছেন। যখন রিজনের কথাটা এলো তখন বললেন থিওরিটিক্যাল ইউজ অফ রিজন। তাহলে থিওরিটিক্যাল রিজন হচ্ছে থিওরিটিক্যাল ইউজ অফ রিজন,
রিজনকেই বিভিন্ন, ওই একটা রিজনকেই বিভিন্ন কাজে লাগাচ্ছি। Theoretical use of reason is that through which I cognize a priori. Theoretical reason কি করে? a priori জানতে চেষ্টা করে as necessary that something is, ওই is কে জানে, নেসেসারি হিসাবে জানে। জানো যে থিওরিটিক্যাল রিজনের কাজ কান্টের মতে হচ্ছে নেসেসারি ট্রুথ গুলোকে আবিষ্কার করা। কান্ট তো কন্টিনজেন্ট ট্রুথ নিয়ে আলোচনা করছেন না, কারণ সেখানে থিওরিটিক্যাল রিজনের কাজ নেই, সেখানে অর্ডিনারি রিজন কাজ করতে পারে। অর্ডিনারি রিজন মানে সেখানে সায়েন্স কাজ করতে পারে। বাট দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ রিজনটা ধরে নাও, অধ্যয়ন করো। But the practical use of reason is that through which it is cognized a priori what ought to happen. কি হওয়া উচিত, প্র্যাকটিক্যাল রিজন এটা খুঁজে বের করতে চেষ্টা করে কি হওয়া উচিত। থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে এই শব্দ দুটোর পার্থক্য কি এখানে আমরা খুব স্পষ্ট করে বুঝলাম। তারপরে আরো একটা পার্থক্য করছেন, সেটা হচ্ছে পস্টুলেট আর মানে পস্টুলেট আর সাপোজিশন, এই দুটোর মধ্যে পার্থক্য করছেন। পস্টুলেট আর সাপোজিশন দুটোই প্রিসাপোজিশন, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? নাও if it is indubitably certain but only conditionally that something either is or that it should happen, then either a certain determinate condition can be absolutely necessary for it or it can be presupposed as only optional and contingent. বুঝতে হয়তো তোমাদের একটু অসুবিধা হলো, কিন্তু বিষয়টা কঠিন নয়, মানে বিষয়টা খুব সহজ করে বললেই জিনিসটা এরকম দাঁড়ায়। দেখো, আমরা জগতে, কান্ট এই কথাটা বারবার বলছেন, জগৎকে বুঝতে গেলে কজ এফেক্ট করে বুঝতে হবে। বারবার কথাটা বলছেন, এখানেও 2-3 বার বলেছেন কথাটা। ওইটাই কন্ডিশন এইভাবেই আমরা বুঝি। তাহলে তার যে প্রাইমারি কন্ডিশনটাকে আমরা দুইভাবে বুঝতে পারি। সেই প্রাইমারি কন্ডিশন যেটা প্রথম কন্ডিশন, সেই প্রথম কন্ডিশনটাকে আমরা বুঝতে পারি নেসেসারি হিসাবে কিংবা কন্টিনজেন্ট হিসাবে। সেই কন্ডিশনটা কি নেসেসারি কন্ডিশন না কন্টিনজেন্ট কন্ডিশন, এটা প্রশ্ন। ইন দ্য ফার্স্ট কেস, যদি সেটাকে নেসেসারি কন্ডিশন বলি, দ্য কন্ডিশন ইজ পস্টুলেটেড, তাহলে কন্ডিশনটা, ওটা নেসেসারি কন্ডিশনটা হিসাবে যখন ধরে নেব, তখন আমি যদি ওটাকে নেসেসারি কন্ডিশন বলি, তাহলে ওই কন্ডিশনটা হলো পস্টুলেট। ওই জন্য উনি বলছেন postulates of pure reason. In the second, it is supposed. ওটাকে যদি কন্টিনজেন্ট হিসাবে ধরে নিই, তাহলে এটা সাপোজড। সাধারণ ভাষায় একটু বিষয়টাকে বললে এরকম দাঁড়ায়, তোমরা অঙ্ক করেছিলে, অঙ্ক করে ধরে নিই তোমার কাছে 10 টাকা আছে। এই ধরে নিই তোমার কাছে 10 টাকা আছে, এই ধরে নেওয়াটা দেখো সাপোজ দ্যাট ইউ হ্যাভ 10 রুপিস। এই সাপোজ, এখানে সাপোজড, এটা কন্টিনজেন্ট। তোমার কাছে 10 টাকা থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি ধরে নিচ্ছি। এটাকে পস্টুলেট বলে না। যেটা নেসেসারি সেটাকে পস্টুলেট বলে। যেমন পস্টুলেট কোনটাকে বলবো, নেসেসারিটাকে কোনটাকে পস্টুলেট বলবো, যে তুমি এখানে উপস্থিত আছো, তার মানে তোমার লাংস কাজ করছে, এটা নেসেসারি কন্ডিশন। এটা আমি
তোমার সাথে কথা বলছি মানে ওটা আমার পস্টুলেট, আমি ধরে নিচ্ছি তোমার লাংস কাজ করছে, কিংবা তোমার অন্য অর্গান কাজ করছে, তোমার ভাইটাল অর্গান যেগুলো হার্ট, তোমার হার্ট কাজ করছে, এটা হচ্ছে পস্টুলেট। এখন দেখো এখানে খেয়াল করে দেখো, পস্টুলেটটা নেসেসারি কন্ডিশন, কিন্তু সাপোজিশনটা 10 টাকাটা ধরো তোমার পকেটে 10 টাকা আছে, থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তোমার সাথে আমি যখন কথা বলছি ধরে নিই তোমার কাছে 10 টাকা আছে, এবার তুমি অঙ্কটা কষো, তুমি আমায় 5 টাকা দিয়ে দিলে তোমার কাছে কত টাকা রইলো, এই যে অঙ্ক করতে দিচ্ছেন অঙ্কের মাস্টার মশাই, তখন ওইটা কিন্তু তোমার কাছে 10 টাকা আছে, এটা কিন্তু মানে এটা তোমার সাপোজিশন, এটা কন্টিনজেন্ট। 10 টাকা থাকতেও পারে সত্যি করে, নাও থাকতে পারে, কিন্তু আমি যখন তোমার সাথে কথা বলছি তখন এটা আমার পস্টুলেট যে তুমি, এটা সাপোজিশন নয় যে তোমার হার্টটা কাজ করছে, ফাংশন করছে, তোমার কিডনিটা ফাংশন করছে, নাহলে আমি তোমার সাথে কথা বলতে পারতাম। তাহলে এটা কিন্তু পস্টুলেট। তাহলে উনি পস্টুলেট আর সাপোজিশন এই দুটোর মধ্যে পার্থক্য করলেন। দুটোই কিন্তু একরকমের প্রিসাপোজিশন, মানে কোনো কিছু প্রিসাপোজিশন হচ্ছে, কথাটার মানে হচ্ছে কোনো কিছু আমি যখন বলি বা করি তখন কিছু ধরে নিই, সেটাকে প্রিসাপোজিশন বলে। সেটা দু রকমের হতে পারে, পস্টুলেট অর সাপোজিশন। পস্টুলেট গুলো নেসেসারি, অবভিয়াসলি কান্ট পস্টুলেট নিয়ে ইন্টারেস্টেড। তাহলে আজকের আমরা যে জায়গাটা আলোচনা করছি সেখানে আমরা প্রথমে যে পার্থক্যটা পেলাম ইজ অটের পার্থক্য, আর ওই ইজ অটের পার্থক্য দিয়ে পিওর রিজন, পিওর এমপ্লয়মেন্ট অফ রিজন অ্যান্ড প্র্যাকটিক্যাল ইউজ অফ রিজন বা এমপ্লয়মেন্ট অফ রিজন, এই দুটোর পার্থক্য হলো। তারপরে বললেন যে আমাদের ক্ষেত্রে কিছু, আমরা কথা বলতে গেলে তার কিছু প্রিসাপোজিশন থাকে, প্রিসাপোজিশন দুই রকমের হতে পারে, নেসেসারি প্রিসাপোজিশন এবং কন্টিনজেন্ট প্রিসাপোজিশন। কন্টিনজেন্ট প্রিসাপোজিশন গুলো সাপোজিশন এবং নেসেসারি প্রিসাপোজিশন গুলো পস্টুলেট। এখন গডের এক্সিস্টেন্স অর নেসেসারি এক্সিস্টেন্স, এই গডের এক্সিস্টেন্সটা পস্টুলেট না সেটা সাপোজিশন, এটা ওর ভাষায় পস্টুলেট হতে পারবে না, কাজে এটা ওই সরি সাপোজিশন হতে পারবে না, কারণ কন্টিনজেন্ট তো বলতে পারবো না। কন্টিনজেন্ট বললেই আর্গুমেন্টটা কিভাবে যাচ্ছে দেখো, সেই একই আর্গুমেন্টের ফাঁদে পড়ে যাব আমরা। কন্টিনজেন্ট বললেও সেটা কন্ডিশনড হয়ে যাবে। তাহলে এই যে কন্ডিশনের চেন, কন্ডিশন, এই যে কন্টিনজেন্সির চেইন, সেই চেনটাকে থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা নেসেসারি বিইংকে বানালাম বা মানতে চাইলাম। এখন সেই নেসেসারি বিইং কে যদি আবার কন্টিনজেন্ট বলি তাহলে সেটা আবার কন্ডিশন হয়ে যাবে, তার কন্ডিশন লাগবে, পরে এই কথাটাই আছে। তাহলে সেটাকে তো ওইভাবে বলতে পারবো না, কাজেই গডকে আমরা যদি মানি সেটাকে সাপোজিশন হিসেবে মানতে পারবো না, পস্টুলেট হিসেবে মানতে পারবো। ওই জন্য উনি প্রথমেই গডকে ইন্ট্রোডিউস করেছেন পস্টুলেট অফ পিওর রিজন বলে ইন্ট্রোডিউস করেছেন। তখন কথাটা এত ভেঙে বলেননি, এখানে এসে কথাটা ভেঙে বলছেন কথাটার মানে কি। এবং তারপরে দেখো, then if these necessarily presuppose any existence as the condition of the possibility of their binding force, ওই দেয়ার মানে ওই কন্ডিশনড গুলোর, কন্টিনজেন্ট গুলোর বাইন্ডিং ফোর্স হিসাবে যদি নেসেসারি হিসেবে মানা হয়, this existence has to be postulated, এই এক্সিস্টেন্সটাকে পস্টুলেট করতে হবে, মানে তাকে নেসেসারি বলে মানতে হবে। কোন দিকে নিয়ে যাচ্ছেন ভেবে দেখো। তিনি এথিক্সকে এস্টাবলিশ করবেন বলে পিওর রিজন প্র্যাকটিক্যাল রিজনের মধ্যে পার্থক্য করলেন, পিওর রিজন দিয়ে গডকে ধরা যাবে না বলে করে দিলেন, প্র্যাকটিক্যাল রিজন মানে গডস এক্সিস্টেন্স প্রুভ করা যাবে না, গডকে পস্টুলেট হিসাবে রাখতে হবে, এই কথা বললেন। আবার
প্রিসাপোজ করে নিচ্ছি বললেও দুটো মানে হয়, কন্টিনজেন্ট হিসাবে প্রিসাপোজ করে নিচ্ছি বললেও কাজে দেবে না, তাহলে ওটাকে নেসেসারি হিসাবে প্রিসাপোজ করে নিচ্ছি। এতদূর করলে দেখা যাক কিভাবে স্টেপ বাই স্টেপ উনি এগোচ্ছেন। They postulate this existence rightfully. দেখো কাণ্ডটা কতটা গাজোয়ারি করছেন, যে গডকে ধরে নেওয়াটা কিন্তু রাইটফুল, ভুল নয়। প্রুভ তো করতে পারবো না, কিন্তু ধরে নিই, নেসেসারি হিসাবে ধরে নিই, এটা জাস্টিফাইড। উনি জাস্টিফাইড কথাটা পরে ইউজ করেছেন, বলবো কোথায় ইউজ করেছেন। বাট অফকোর্স অনলি প্র্যাকটিক্যালি, কাজের সুবিধার জন্য। প্র্যাকটিক্যাল কথাটার মানে হচ্ছে অটের ক্ষেত্রে, অনলি অটের ক্ষেত্রে। For now, we will set aside this kind of inference. মানে উনি তার একটা ক্রিটিক লিখবেন বলে ভেবে রেখেছেন, তাই এখন ওই ইনফারেন্সটা করছেন না, দিচ্ছে এখানে বলছেন না। তারপরে বলছেন, আমি একটু বাদ দিয়ে পড়ছি, যে কথাগুলো বললাম ওই কথাগুলোই আছে, একটু বাদ দিয়ে পড়ছি। If therefore the absolute necessity of a thing is to be cognized in theoretical cognition, then this could happen only from concepts a priori, but never as a cause in relation to an existence that is given through experience. দেখো এই যে অ্যাবসলিউট নেসেসিটি, এটাকে যদি প্রমাণ করতে চাই, তাকে যদি জানতে চাই, কন্টিনজেন্ট থেকে তো জানতে পারবো না, কারণ কন্টিনজেন্ট থেকে কন্টিনজেন্টে পৌঁছাতে পারবো, তার বাইরে পৌঁছাতে পারবো না। এটা আমরা ওই অ্যান্টিনমি গুলোতে দেখেছি। তাহলে কি হবে? তাহলে তাকে জানতে গেলে আপনারাই জানতে হবে। কিভাবে জানবো? এ থিওরিটিক্যাল কগনিশন ইজ স্পেকুলেটিভ। এখন স্পেকুলেটিভ কগনিশন কাকে বলে সেই শব্দটার এবার অর্থ বলছেন। এখানে প্রচুর শব্দের অর্থ বলেছেন, যেগুলো উনি আগে ইউজ করেছেন, এখানে ভেঙে ভেঙে অর্থগুলো বলে দিচ্ছেন। এই সেকশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট তার পুরো ক্রিটিক্যাল ফিলসফি পড়ার জন্য। কিন্তু এই পড়ার জন্য শুধু নয়, পড়ার জন্য, বোঝার জন্য। কিন্তু এই সেকশনটা কেউ আলোচনা করেন না। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেকশন, কারণ এখানে মানেগুলো বলে দিচ্ছেন। এটাকে তোমরা একটু ধরে ধরে পড়ো এই সেকশনটা। A theoretical cognition is speculative if it pertains to an object or concept of an object to which one cannot attain in any experience. কথাটার মানে কি? স্পেকুলেটিভ কগনিশন কাকে বলবো? স্পেকুলেটিভ ইউজ অফ রিজন কাকে বলবো? আমি এমন একটা অবজেক্টে গিয়ে পৌঁছাচ্ছি, সেই কগনিশনে এমন একটা অবজেক্টকে পাওয়া যায়, বা অবজেক্টের কথা বলা হয়, অবজেক্টকে ধরা হয়, যেটা কোনো এক্সপিরিয়েন্সে ধরা যায় না, সেটাই স্পেকুলেটিভ রিজন। এখানে কোনো এক্সপিরিয়েন্সে ধরা যায় না মানে কি? কোনো পসিবল এক্সপিরিয়েন্সে ধরা যায় না। দেখো কান্টের কাছে যখন অ্যাটম আবিষ্কৃত হয়েছিল, অ্যাটমের কনসেপ্টটা আবিষ্কৃত হয়েছিল অনেক আগে, সেই গ্রিক অ্যাটমিস্ট, মানে ওয়েস্টার্নে বলছি, গ্রিক অ্যাটমিস্ট যারা ছিলেন তারা, ডেমোক্রেটাস, ওরা যখন অ্যাটমের কথা বলছেন তখন আবিষ্কৃত হয়েছে। কিন্তু দেখো স্পেকুলেটিভ আর মানে থিওরিটিক্যালের মধ্যে, মানে রিজনের, অর্ডিনারি থিওরিটিক্যাল রিজন আর স্পেকুলেটিভ রিজনের মধ্যে পার্থক্য হচ্ছে, ওইটা আপনারাই আবিষ্কার করেছেন ইন এ ডিফারেন্ট সেন্স। কারেন্টের কাছে সেটা আপনারাই, যেটা নেসেসারি, ওটা নেসেসারি নয়। ওটা এমন একটা, ওটা সায়েন্টিফিক ডিসকভারির মতোই, কিন্তু ওটাকে তখনকার এক্সপিরিয়েন্সে ধরা যেত না।
ইভেন মডার্ন সায়েন্সে যখন অ্যাটমিজম এসছে নিউটনের সমসাময়িক কালে, তখন কিন্তু অ্যাটমকে এক্সপিরিয়েন্সে ধরা যেত না, কিন্তু তারপরে আমরা এখন, মানে আমরা বলতে সায়েন্টিস্টরা এখন অ্যাটমকে দেখতে পান, তাই শুধু নয় এক্সপিরিয়েন্স করতে পারে, সাব অ্যাটমিক পার্টিকেলও এক্সপিরিয়েন্স করতে পারে। কাজে এটাকে কিন্তু স্পেকুলেটিভ রিজনের মধ্যে রাখবেন না। এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস, এই কথাটা আমি আগে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। দেখো খেয়াল করে, কান্ট তাহলে সায়েন্টিফিক রিয়েলিস্ট হলেন না সায়েন্টিফিক আইডিয়ালিস্ট হলেন? কান্ট তো বলবেন যা এক্সপিরিয়েন্সে ধরা যায় না তার রিয়েল এক্সিস্টেন্স প্রুভ করার কোনো রাস্তা নেই, তার রিয়েল এক্সিস্টেন্স অ্যাসার্ট করতে পারবো না, যেমন গডের এক্সিস্টেন্স অ্যাসার্ট করতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে কান্ট সায়েন্টিফিক অ্যান্টি রিয়েলিস্ট হলেন। তিনি কিন্তু এম্পিরিক্যাল রিয়েলিস্ট, কিন্তু সায়েন্টিফিক অ্যান্টি রিয়েলিস্ট। ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিস্ট, এম্পিরিক্যাল রিয়েলিস্ট, সায়েন্টিফিক অ্যান্টি রিয়েলিস্ট। আমেরিকান স্টাইলে আজকাল তো বলে অ্যান্টাই রিয়েলিস্ট, ওটা বেশি চলে আজকাল দেখি, অ্যান্টাই রিয়েলিস্ট। কিন্তু আমরা তো পুরনো ব্রিটিশ স্টাইলেই অ্যান্টি রিয়েলিস্ট বলি। যাই হোক, তোমরা যাই বলো, অ্যান্টি বলো বা অ্যান্টাই বলো। এখন স্পেকুলেটিভ রিজন কি? যেটাকে, যে রিজনটা সম্পূর্ণ আপ্রায়কে ধরতে চাইছে, আপ্রায় এক্সিস্টেন্সকে ধরতে চাইছে। আর থিওরিটিক্যাল কগনিশন ইজ স্পেকুলেটিভ। তাহলে থিওরিটিক্যাল কগনিশন দু রকম হতে পারে, একটা হচ্ছে স্পেকুলেটিভ আর একটা হচ্ছে কগনিশন অফ নেচার। কগনিশন অফ নেচার কি? ওই রকম যখন যখন অ্যাটম আবিষ্কৃত হয় সেটা কগনিশন অফ নেচার, যখন সাব অ্যাটমিক পার্টিকেল আবিষ্কার হয়েছিল সেগুলো এক্সপিরিয়েন্স করেননি, সেগুলো কিন্তু কগনিশন অফ নেচার, কারণ সেগুলো অবজার্ভড নয়, অবজারভেবল। পরবর্তীকালে ওই লজিক্যাল পজিটিভিস্টরা বলবেন ওগুলো অবজারভেবল, অবজার্ভড নয়। কিন্তু যখন আমরা আনঅবজারভেবল নিয়ে আলোচনা করি, সেগুলো স্পেকুলেটিভ রিজনের মধ্যে পড়বে। যেমন ধরা যাক সাবস্টেন্স, সাবস্টেন্সকে অবজার্ভ করা যায় না কান্টের ভাষায়। লক বলবেন যায়, নৈয়ায়িক বলবেন যায়, কান্ট বলবেন যায় না, কারণ ওটা একটা ক্যাটেগরি, ওটা আমরা অ্যাপ্লাই করি। সাবস্টেন্সকে ওরকম ভাবে এক্সপিরিয়েন্স দিয়ে ধরা যায় না। তাহলে এগুলো হচ্ছে আনঅবজারভেবল, আপ্রায়, পিওর, এইগুলো। তাহলে এটার মধ্যে স্পেকুলেটিভ রিজন আর স্পেকুলেটিভ কগনিশন আর কগনিশন অফ নেচার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ওই কোনটা অবজারভেবল আর কোনটা অবজারভেবল নয়, পিওর আপ্রায়, সেরকম। যেখানে পিওর আপ্রায় এক্সিস্টেন্সের কগনিশন হয়, সেটা হচ্ছে, সেটা এক্সিস্টেন্স অফ থিংস, এক্সিস্টেন্স অফ প্রিন্সিপলস, যে দুটোই হতে পারে, যে কোনোটা হতে পারে, সেটা কিন্তু স্পেকুলেটিভ। কান্ট যে রিজনের ইউজ করছেন, যেটাকে ফিলসফির গ্রাউন্ড বলে মনে করছেন, সেটা হচ্ছে স্পেকুলেটিভ রিজন। আর একরকম হতে পারে থিওরিটিক্যাল কগনিশন, আরেক রকম হতে পারে, যেটা হচ্ছে cognition of nature which pertains to no objects or their predicates except those that can be given in a possible experience. তাহলে বুঝতেই পারছো এখানে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে পসিবল এক্সপিরিয়েন্স। মানে তার মানে কি? হুইচ ইজ ভেরিফায়েবল। ভেরিফাইড হতে হবে এমন দাবি নয়, ভেরিফায়েবল। এই কথাটাকে কিন্তু ধরে নিয়েছিলেন লজিক্যাল পজিটিভিস্টরা এবং বলেছিলেন আমরা ওই স্পেকুলেটিভ রিজনটাকে পুরোপুরি বাদ দেব, স্পেকুলেটিভ কগনিশনকে পুরোপুরি বাদ দেবো, মানে মেটাফিজিক্স পুরোপুরি বাদ। লজিক্যাল পজিটিভিস্টরা বলছেন এইটাকে শুধুমাত্র ধরবো, এটাই সায়েন্স, এটাকে কগনিশন অফ নেচার, এটাকে ধরবো। এর থিওরিটিক্যাল জ্ঞান নলেজ হতে পারে, এটা আমরা মানবো, কারণ দে আর
verifiable, not directly verifiable. In many instances, they are not directly verifiable, but they are at least indirectly verifiable. এই পর্যন্ত তারা গিয়েছিলেন। আমি ফলসিফায়াবিলিটির দিকটা এখন যাচ্ছি না, যেহেতু কান্টের ক্ষেত্রে সেইটা ইম্পর্টেন্ট নয়, লজিক্যাল পজিটিভিস্টদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তাই ওই দিকটা আমি ধরছি না, এই জায়গাটুকু ধরছি, এবং এর সঙ্গে আমি লজিক্যাল পজিটিভিজমের যে ডেভেলপমেন্ট তাকে জুড়বার কথা বলছি। খুব কান্ট এখানে খুব ভাবে ক্লিয়ার করে দিলেন যে থিওরিটিক্যাল রিজনেরও, থিওরিটিক্যাল কগনিশনেরও দুই রকম এমপ্লয়মেন্ট হতে পারে, দু রকমের ইউজ হতে পারে, দু রকমের থিওরিটিক্যাল কগনিশন হতে পারে, স্পেকুলেটিভ আর কগনিশন অফ নেচার। The principle of inferring from what happens, the empirically contingent. What happens যখন বলবে empirically contingent, objects of possible experience, the world of possible experience, এই সমস্ত কথা প্রায় একই জিনিসকে বোঝায়। এই কথাগুলো বারবার করে কান্টের ফিলসফিতে এসছে, তোমরা জানো। সেটার কথা বলা হচ্ছে as effect to a cause। তাহলে ওয়ার্ল্ডটাকে আমরা কিভাবে বুঝি? কজ এফেক্ট করে বুঝি। তাহলে কজাল প্রিন্সিপালটা এইটাকে ইন্ডিকেট করছেন, is a principle of the cognition of nature, but not a speculative cognition. এটা স্পেকুলেটিভ নয় কজাল প্রিন্সিপালটা, কারণ ওইটা ওই কজ এফেক্ট করে ধরতে পারছি, তাকে জেনারেলাইজ করছি। For if one abstracts from it as a principle that contains the condition of possible experience in general, and leaving out everything empirical wants to assert it of the contingent in general, then not the least justification is left over for any synthetic proposition from which it can be discerned how I can go from what exists to something entirely different called its cause. Indeed, in such a speculative use, the concept of a cause, like that of the contingent, loses all the significance that it made comprehensible by its objective reality in concreto. সেন্টেন্সটা খুব বড়, কিন্তু কথাটা খুব কঠিন নয়। বলছেন দেখো, ওই প্রিন্সিপালটা, কজ এফেক্টের প্রিন্সিপালটাকে, ওটাকে আমরা স্পেকুলেটিভ বলছি না। মানে কজাল প্রিন্সিপালটাকে এভরি ইভেন্ট হ্যাজ ইটস কজ, এটাকে আমরা স্পেকুলেটিভ বলছি না। এই কারণে ততক্ষণ পর্যন্ত স্পেকুলেটিভ বলবো না, মানে ওইটা স্পেকুলেটিভ হয়ে যেতে পারে, কিন্তু স্পেকুলেটিভ ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ পসিবল এক্সপিরিয়েন্সের মধ্যে থাকবো, কারণ ওটা তো এক্সপিরিয়েন্সের থেকে পেয়েছি। কান্ট বলবেন জেনারেলাইজ করে পেয়েছি, তাই নয়, কিন্তু এক্সপিরিয়েন্সের সঙ্গে কানেক্টেড। এক্সপিরিয়েন্সটা না এলে আমি ওই অ্যাপ্রাইড ক্যাটেগরিটা অ্যাপ্লাই করতে পারতাম না, কজ এফেক্ট ক্যাটেগরিটা। এই জন্য ওটা ভ্যালিড, ওই ওয়ার্ল্ডেই ভ্যালিড, ওই কন্টিনজেন্সির ওয়ার্ল্ডেই ভ্যালিড। তার বাইরে টেনে নিয়ে গিয়ে নেসেসিটির কাছে ওপর এটাকে ফেলে এর থেকে নেসেসারি কজ খুঁজতে গেলে, ওই যে বলছেন যে কি জানো, নট দ্য লিস্ট, ওর ভাষাটা কি, loses all the significance that is made comprehensible by its objective reality in concrete. বাস্তবের অবজেক্টিভ ভ্যালিডিটি দেখানোর জন্য কান্ট, তোমরা জানো, কত চেষ্টা করেছেন এটার অবজেক্টিভ ভ্যালিডিটি দেখার জন্য। প্রথমে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে উনি এর অবজেক্টিভ ভ্যালিডিটি দেখিয়েছেন, তারপরে কি সেটাও আবার কিভাবে অ্যাপ্লাইড হয় সেটা দেখানোর জন্য তিনি ওই ম্যাক্সিম গুলো বলেছেন, ম্যাক্সিমস অফ পিওরিজম, ওগুলো বলেছেন। তাই এটাকে ওই ওয়ার্ল্ডের বাইরে ইউজ করতে গেলে সেটা আর ভ্যালিড হয় না।
একটু রিপিট করবেন, ভীষণ গুলিয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, ব্যাপারটা খুব কঠিন নয়। দেখো, দুটো জিনিসের মধ্যে পার্থক্য তো তোমরা জানো। দুটো জিনিসের মধ্যে পার্থক্য জানো, একটা হচ্ছে কজাল ল, যেমন ফ্রিকশন কজেস হিট, তো সিম্পল এক্সাম্পল। ফ্রিকশন কজেস হিট, এইটা দেখো আমাকে একটা অদ্ভুত একটা কমেন্ট দিচ্ছে, মানে একটা অপশন দিচ্ছে, ও এইটা ওইটা ওই সেই প্রাইম মিনিস্টার ইউএনএ গিয়ে হিন্দিতে কথা বলেন আর সবাই তাদের তাদের ভাষায় শোনে, ওইটার একটা অপশন দিচ্ছে আমাকে, বলছে যে কোন ভাষায় সবাইকে শোনাতে চাও তুমি যে কথাগুলো বলছো। খুব মজার জিনিস দেখাচ্ছে। যাই হোক, আর কোনো ভাষাতেই শোনাতে চাই না। দেখো কজাল প্রিন্সিপালটা কি, আর কজাল ল কি? কজাল ল গুলো কিন্তু এম্পিরিক্যাল, কান্টের মতো এম্পিরিক্যাল। ফিকশন কজেস হিট আমরা দেখে দেখে শিখেছি, ফায়ার বার্নস আমরা দেখে দেখে শিখেছি, আইস ইজ কোল্ড আমরা দেখে দেখে শিখেছি, এম্পিরিক্যাল। কিন্তু কজাল প্রিন্সিপালটা কিন্তু এম্পিরিক্যাল নয় কান্টের মতো, এটা আপনারাই। কজাল প্রিন্সিপালটা কি? এভরি ইভেন্ট হ্যাজ ইটস কজ, এভরি অল্টারেশন হ্যাজ ইটস কজ, এটা কজাল প্রিন্সিপাল। এই কজাল প্রিন্সিপালটাকে পরবর্তীকালে কান্ট এটুকুই বুঝেছেন, কিন্তু পরবর্তীকালে দুটো পার্ট করা হয়েছে, এটা কান্টে নেই। কান্ট ইমপ্লাই করেছেন কিন্তু স্পষ্ট করে বলেছেন কোথাও, এটা আমি খুঁজে পাইনি। সেটা হচ্ছে, একটা পার্ট হচ্ছে এভরি অল্টারেশন হ্যাজ ইটস কজ আর এভরি ইভেন্ট হ্যাজ ইটস কজ। দেখো, এভরি এফেক্ট হ্যাজ ইটস কজ, এটা কিন্তু অ্যানালিটিক। কিন্তু এভরি অল্টারেশন, কারণ এফেক্টের মধ্যে কজের কনসেপ্টটা রয়েছে, কিন্তু সেটা অ্যানালিটিক। এভরি এফেক্ট হ্যাজ ইটস কজ, কিন্তু এভরি অল্টারেশন, এভরি চেঞ্জ, এভরি ইভেন্ট হ্যাজ ইটস কজ, এটার মধ্যে ইভেন্ট, অল্টারেশন, চেঞ্জ, এর মধ্যে কজের কোনো কনসেপ্ট নেই। এটা কান্টের মতে সিনথেটিক আপ্রায়োরাই। এখন এইটা নিয়ে কথা হচ্ছে, এটার ভ্যালিডিটি নিয়ে কথা হচ্ছে। বলছেন, এ কথাটা আগে বলেছেন, যতক্ষণ ওটা এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডে ভ্যালিড, কারণ ওই ক্যাটেগরি গুলো আমাদের মধ্যে আছে পসিবল এক্সপিরিয়েন্স, মানে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের উপর অ্যাপ্লাই করবার জন্য। তার মানে ওগুলো অ্যাকচুয়াল বা পসিবল এক্সপিরিয়েন্সে, মানে ফিউচার এক্সপিরিয়েন্সেও তো অ্যাপ্লাইড হবে, তাই অ্যাকচুয়াল আর পসিবল এক্সপিরিয়েন্সের জন্য সেগুলো অ্যাপ্লাইড হবে। এই ক্যাটেগরি, এই ক্যাটেগরি গুলো কান্ট্রি ভাষায়, এটা তো একটা ক্যাটেগরি, কজ এফেক্ট, এটা তো একটা ক্যাটেগরি। ওই 12টা ক্যাটেগরির মধ্যে একটা ক্যাটেগরি, যেটা রিলেশনের আন্ডারে আসে। এবার দেখো মজাটা, যে এইটা কাকে ধরবার জন্য তৈরি হয়েছে। কারণ প্রথমেই বলেছেন যে আমার টুলটা কি কাজ করতে পারে সেটা না জেনে অ্যাপ্লাই করলেই সেটা ভুল হয়ে যাবে। এখানে সেই সেই সমস্যাটা তুলে ধরছে। ওটা কাকে ধরবার জন্য তৈরি হয়েছে? ওটা ধরবার জন্য তৈরি হয়েছে এইরকম, যে আমার যেখানে এক্সপিরিয়েন্স গুলো সিকুয়েন্সিয়ালি আসে। ওর এক্সাম্পল, ওই সেকেন্ড অ্যানালজিতে এক্সাম্পলটা ভেবে দেখো, আমরা যখন একটা বাড়ির ওপরটা আর নিচেরটা দেখছি, এই আগে উপরের এক্সপিরিয়েন্স হলো, পরে নিচের অংশটার এক্সপিরিয়েন্স হলো। আমি আইফেল টাওয়ারের ওপরের দিকে আগে তাকালাম, তুমি নিচের দিকে আগে তাকালে, তারপরে মানে ভাইসি ভার্সা। কখন এক্সপিরিয়েন্স হলো সেটা, সেটার এই অর্ডারটা আমার আমার উপর ডিপেন্ড করে। কিন্তু একটা দূরের থেকে যখন জাহাজ আসে কাছে, এটা ওর এক্সাম্পল, তখন জাহাজের মাছটা আমি আগে দেখতে পাই, মাস্তুল, মাস্তুলটাকে আমি আগে দেখতে পাই, তারপরে জাহাজের বডিটাকে দেখতে পাই। এখানে আমার উপরে ডিপেন্ড করে না কোন এক্সপিরিয়েন্সটা আগে হবে, কোন এক্সপিরিয়েন্সটা পরে হবে। যেখানে আগে পরে এক্সপিরিয়েন্সটা আমার উপর ডিপেন্ড করে না, বাই কম্পালশন বা উইথ নেসেসিটি আমার কাছে আসে, বাই কম্পালশন আমার কাছে আসে, সেইখানে কজালিটির কনসেপ্টটা মানে ইম্পোজড হয়। এটা তো কান্ট বলে এসছেন। এর ভ্যালিডিটি দেখানোর জন্য তিনি ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন অফ ক্যাটেগরিজ দেখালেন, যে আমাদের এক্সপিরিয়েন্স এটা কি করে লাগে। তারপরে তিনি এগুলোর
প্র্যাকটিক্যালি কিভাবে হয় সেইভাবে উনি দেখালেন। তারপরে বললেন তাহলে এগুলো যেহেতু ওই জন্যই তৈরি হয়েছে এবং ওই দিয়েই ভেরিফাইড হয়, হিউম তো বলেছিলেন কজালিটির মধ্যে কোনো নেসেসিটি নেই, এক্সপিরিয়েন্স কোনো নেসেসিটি দেয় না। কান্ট বললেন হ্যাঁ ঠিকই বলেছো, এক্সপিরিয়েন্স কোনো নেসেসিটি দেয় না, কিন্তু এক্সপিরিয়েন্সের মধ্যে এমন এলিমেন্ট আছে যেটা নেসেসিটি দেয়, সেটা আমার আন্ডারস্ট্যান্ডিং প্রোভাইড করে। কজালিটি তাহলে কজালিটি সেরকম নেসেসিটি যেটা আন্ডারস্ট্যান্ডিং প্রোভাইড করে। এইবার মজাটা দেখো, এই কজাল প্রিন্সিপালটাকে তুমি এই সবসময় লাগাতে পারবে তাহলে কোথায়? তোমার এক্সপিরিয়েন্সের উপর। এক্সপিরিয়েন্স সবসময় কন্ডিশন, কন্টিনজেন্ট, সেটার থেকে তুমি টানতে টানতে সেটাকে স্ট্রেচ করে তুমি নিয়ে গিয়ে লাগালে আনকন্ডিশনড নেসেসারির ওপরে, কন্টিনজেন্টের ওপরে নয়। এখানে বলছেন সেখানে কোনো ভ্যালিডিটি নেই, এটাই হচ্ছে ক্লেম। বোঝা গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার এবার। হ্যাঁ, এখানে তুমি তো কোনো জাস্টিফিকেশন দেখাতে পারবে না যে ওইখানে তিনি তো ওইখানে অবজেক্টিভ ভ্যালিডিটি দেখানোর জন্য, মানে কন্টিনজেন্ট ওয়ার্ল্ডে অবজেক্টিভ ভ্যালিডিটির জন্য তার প্রুফ দিয়েছেন যে কেন এটাকে লাগাতে পারি আমরা। কিন্তু ওই টাইম দিয়ে তিনি বললেন যে টাইম দিয়ে, টাইমের ভেতর দিয়ে আসে, এই সমস্ত কথা উনি বললেন, কিন্তু মানে অবজেক্টিভ ভ্যালিডিটির মেইন গ্রাউন্ডটা হচ্ছে ওটা যে অবজেক্টের গায়ে লাগে, তাহলে এক্সটার্নাল আর ইন্টারনালের মধ্যে একটা ব্রিজ লাগবে। এক্সটার্নাল আর ইন্টারনালের কমন কি? কমনটা হচ্ছে টাইম। তাহলে ক্যাটেগরিজটা যদিও ইন্টারনাল, ক্যাটেগরি গুলো যদিও ইন্টারনাল, তবুও তা এক্সটার্নাল অবজেক্টের উপর লাগে, তার কমন ফিচার হচ্ছে টাইম। এবার তুমি এই যে নেসেসারি বিইং এর কথা বলছো, সেটা তো অ্যাটেম্পোরাল, তার কোনো টাইম হয় না। তাহলে টাইমের যেটা দিয়ে লাগবে সেটাই নেই। ভ্যালিডিটিটা দেখালেন উনি টাইম ধরে, এখানে সেই টাইমটাই নেই, তাহলে তুমি ভ্যালিডিটি কি করে দেখাবে? হবে না। এই জন্য উনি বলছেন এখানে কোনো প্রুফ নেই। মিনিট। হুম, এবার পরের অংশটা যাই। আসলে এটা খুব ধরে না পড়লে এই সেকশনটা খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু আমাদের সময় খুব কম, আমরা একটু তাড়াতাড়ি এগোই। এই যে বলছেন ইট লুজেস অল দ্য সিগনিফিকেন্স দ্যাট ইজ মেড কম্প্রিহেন্সিবল বাই ইটস অবজেক্টিভ রিয়েলিটি ইন কংক্রিটো। ওই যে অ্যাবস্ট্রাক্ট আমার কজালিটির প্রিন্সিপাল, সেটা কংক্রিট হয়েছিল ওই টাইমের থ্রুতে, সেটাই তাকে ভ্যালিডিটি দিয়েছিল, জাস্টিফিকেশন দিয়েছিল, সবটা চলে যাবে। লুজেস অল দ্য সিগনিফিকেন্স, তাহলে আর রিয়েলিটির সঙ্গে জুড়বে কি করে? নেসেসারি রিয়েলিটির সঙ্গে, নেসেসারি এক্সিস্টেন্সের সঙ্গে, সেটা তো চলে গেল কানেকশনটা। নাও ইফ ওয়ান ইনফার্স from the existence of things in the world to their cause, this does not belong to the natural but to the speculative use of reason. তাহলে দেখো, ওই ন্যাচারাল ইউজ অফ রিজন অতদূর পর্যন্ত ছিল যতক্ষণ তুমি ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করতে পারছিলে, তার বাইরে বেরিয়ে গেলে ওটা স্পেকুলেটিভ হয়ে গেল। For the former doesn't relate to the things themselves, substances, to any cause, but relates to a cause only what happens. কথাটা একটু ক্রিপ্টিক ওয়েতে বললেন। Thus,
their states as empirically contingent, that the substance itself, the matter, is contingent as to its existence would have to be a merely speculative cognition of reason. Speculative cognition of reason. এখানে কথাটা কি বললেন, যে এই যে দুটো ধাপ, যে তুমি একটা হচ্ছে এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে লাগাচ্ছ ওইটাকে, তোমার প্রিন্সিপাল গুলোকে, আর সেটাকে টেনে নিয়ে যাচ্ছ স্পেকুলেটিভ ওয়ার্ল্ডে, তাহলে কি হবে, সেটা ন্যাচারাল ওয়ার্ল্ডের বিষয় হলো না, সেটা স্পেকুলেটিভ ওয়ার্ল্ডে চলে গেল। এখন যেটা ন্যাচারাল সেটা কি করে, সে করে কজের সঙ্গে কানেক্ট করে। কজ মানে কংক্রিট কজ, কোনো সাবস্টেন্সের সঙ্গে কানেক্ট করছে না। যেমন আমি বলি না যে, এটা বলি না যে ঘটের কারণ হচ্ছে একটা দ্রব্য, নৈয়ায়িকরা এখানে খুব পার্টিকুলার। দ্রব্যত্ব বিশিষ্ট রূপে মৃত্তিকা ঘটের কারণ নয়, মৃত্তিকাত্ব বিশিষ্ট রূপে কারণ, কাজে এখানে সাবস্টেন্স রূপে কারণ নয়। আর তুমি যখন ওই লেভেলে যাচ্ছ, স্পেকুলেটিভ লেভেলে, তুমি একটা নেসেসারি সাবস্টেন্স মানছো, ওইখানে সমস্যা হয়ে যাচ্ছে। দেখো, তুমি যখন এই পার্টিকুলারকে বলছো তখন কিন্তু একটা বিশেষ স্টেট থাকে, যেমন মৃত্তিকা কারণ, যে কোনো মৃত্তিকা কি কারণ ঘটে, তা তো হতে পারবে না, ওই জন্য স্টেটস এর কথা বলছেন। একটা পার্টিকুলার টাইপ অফ মৃত্তিকা, ওই জলে ভেজা, ওই রকম নরম মাটি, ওই রকম মাটি। তোমরা কুমারটুলি মৃৎশিল্পীদের দেখেছো কিনা জানি না, ওই মাটিগুলোকে ছাঁকে প্রথমে, তারপরে নানা রকম প্রসেসিং এর পরে, তারপরে ব্লেডের মতো শার্প, নাইফের মতো জিনিস দিয়ে ওরা কেটে 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 ভেতরে কোনো একটা গ্রেইন অফ স্যান্ড যেন না থাকে, তারপরে ওই রকম ভাবে করে তারপরে সেই রিফাইন্ড মাটিটা দিয়ে যা বানাবে বানায়। তাহলে ওটা ওই মাটিটার একটা স্টেট, সেইটা কিন্তু কজ, ঘটের কজ। একটা মাটি নিয়ে এলাম ঘট হয়ে গেল সেটাও নয়। তাহলে পার্টিকুলার স্টেট রিলেটস টু কজ অনলি হোয়াট হ্যাপেন্স, কজটা একটা হ্যাপেনিং জিনিস। Thus, their states as empirically contingent, মাটির ওই অবস্থায় আসাটা, মাটিটা as such কিন্তু কজ নয়, নৈয়ায়িকরা এতদূর বলতে পারেননি। মাটির ওই অবস্থায় আসাটা, ওইটা হচ্ছে কজ। তাহলে স্টেটটা কজ, সাবস্টেন্সটা কজ নয়। কিন্তু গডের ক্ষেত্রে তুমি সাবস্টেন্সকে কজ বলে দিচ্ছ, এটা তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স দেয় না। কত ফাইন টিউনড চিন্তা করছেন, কত ফাইনার পয়েন্টে গিয়ে চিন্তা করছেন। That the substance itself, the matter, is contingent as to its existence would have to be a merely speculative cognition of reason. একটু বাদ দিয়ে যাচ্ছি, নাহলে শেষ হবে না আজকে। এবং বলছেন, but then the principle of causality, which holds only within the field of possible experience and outside it, is without any use. তাহলে আউটসাইড পসিবল এক্সপিরিয়েন্স, প্রিন্সিপাল অফ কজালিটি কোনো ইউজ নেই। তারপরে আরো সাংঘাতিক কথা বলছেন, অর ইনডিড উইদাউট এনি মিনিং, ওর মানে দাঁড়ায় না, would be completely diverted from its vocation. ওটাকে যে কাজে লাগানো হয়, তোমরা ভোকেশনাল কোর্স করো যেমন, ওটাকে ওর ভোকেশনে লাগানো হয়, সেই কাজের থেকে একদম ডাইভার্টেড হয়ে গেছে। ওটার কাজই হচ্ছে এই কন্টিনজেন্ট এক্সিস্টেন্স কে রিলেট করা, দুটো কন্টিনজেন্ট এক্সপিরিয়েন্স কে রিলেট করা, কজালিটি প্রিন্সিপালের কাজ, কিন্তু সেটার থেকে একদম ডাইভার্ট করে দিয়েছে। Now I assert that all attempts of a merely speculative use of reason in regard to theology,
are entirely fruitless and by their internal constitution null and nugatory. তাহলে এই যে স্পেকুলেটিভ রিজন, তার চেয়ে সেই দিয়ে যে তুমি থিওলজি করবে সেটা একেবারেই চলবে না, ফ্রুটলেস, অসার, নিষ্ফলা। আচ্ছা হলো, ইফ ওয়ান ডিড নট গ্রাউন্ড, এবার কেউ যদি তাও না দমে যায়, অন্য রাস্তা ধরে, কি অন্য রাস্তা ধরে দেখা যাক, কান্ট বলছেন if one didn't ground it on moral laws or use them as a guide, there could be no theology of reason at all. অন্য আরেকটা রাস্তা মাত্র খোলা আছে, সেটা হচ্ছে ওই থিওলজিটাকে মরাল ল এর গ্রাউন্ড হিসাবে মানো, এই একটা রাস্তা আছে। ওই কজালিটির রাস্তায় তো হবে না, ফুল স্টপ। আর একটা গ্রাউন্ড আছে, রাস্তা ক্লিয়ার করছেন কান্ট, সেটা হচ্ছে, আবার পড়ছি, ইফ ওয়ান ডিড নট গ্রাউন্ড ইট অন মোরাল লজ, মোরাল ল এর ওপর যদি ওই থিওলজিকে দাঁড় না করাও, তাহলে কি হবে, অর ইউজ দেম অ্যাজ গাইডস, তাহলে থিওলজিটা হবে মোরালিটির গাইড, এইভাবে বলবে। ওটা না মানলে আমার মোরালিটি হয় না, এই অজুহাত, তুমি কজালিটি দিয়ে দাঁড় করাতে পারবে না। পুরো ন্যায় দর্শন গেল, ন্যায়ের গড় চলে গেল যদি কান্ট ঠিক বলে থাকেন। there could be no theology of reason at all, তাহলে ওই একটা জায়গায় থিওলজি স্কোপ খোলা রাখলেন, তার বাইরে কিন্তু স্পেকুলেটিভ রিজন দিয়ে থিওলজি করা যাবে না। For all synthetic principles of understanding are of immanent use, আবার এটা রিপিট করছেন, ইমানেন্ট কথাটার মানে কি আমরা বলেছিলাম, ইমানেন্ট কথাটার মানে হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, আর ইমানেন্ট একই মানে, as opposed to transcendent। তাহলে এই প্রিন্সিপালস অফ রিজন যা যা আছে সেগুলো শুধুমাত্র ইমানেন্ট ইউজ বা ট্রান্সেন্ডেন্টাল ইউজ, মানে পসিবল ওয়ার্ল্ড অফ পসিবল এক্সপিরিয়েন্সের ওপর ইউজের জন্যই তৈরি হয়েছে, মানে আছে, তৈরি হয়েছে বলাটা ভুল, আছে, তার বাইরে তার ইউজ ভ্যালিড নয়, এটা উনি আবার বলেছেন, কিন্তু সে ট্রান্সেন্ডেন্ট ইউজ হবে না। একটু বাদ দিয়ে যাই, পরের পাতায় যাই, গিয়ে বলছেন, নাহলে শেষ হবে না, আজকে শেষ করতে চাইছি এই সেকশনটা, বড় সেকশন একটু। এই যে বলছেন যে এখানে কি হতে পারে, এখানে হতে পারে if merely so that nothing empty is left in our reason, we are allowed to make good this lack of complete determination by means of a mere idea of the highest perfection and original necessity, then we could be permitted this only by special favor। এখানে আমাদের কোনো স্পেশাল ফেভার নেই যে গড মানবার জন্য। এটা একটু বলবেন? হ্যাঁ বলো। কোন প্যারাগ্রাফ এটা? লাইনটা খুঁজে পেলাম না। এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ 587 পাতার ফার্স্ট প্যারাগ্রাফটা, মানে একদম প্রথমে, মানে 586 এর লাস্ট লাইন থেকে শুরু করছি, হ্যাঁ ওইখান থেকে শুরু করছি, কিন্তু আমি ব্যাপারটা বলছি যে এই লাইনটার পরের লাইনটা বেশি ইন্টারেস্টিং। বাট ইট ক্যানট বি ডিটারমিনড বাই দ্য রাইট অফ অ্যান ইরেজিস্টেবল প্রুফ। ওখানে তুমি বলতে পারো আমার স্পেশাল ফেভার আছে ইত্যাদি বলতে পারো, কোনো কিন্তু অকাট্য কোনো যুক্তি নেই, এই তো কথা। খুব কঠিন কথা বলে, আগের কথাটাই আরো জোর দিয়ে বলছেন। দাস দ্য, এবার বলছেন ওই লাস্ট প্রুফটা ফিজিকো থিওলজিক্যাল প্রুফ, যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে
টেলিওলজিক্যাল প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, যে গড হচ্ছেন টেলস, বলছেন এইটার কিছু ভ্যালিডিটি আছে, বলেই আবার বলছেন গডের এক্সিস্টেন্স ওর দ্বারা প্রুভ করা যাবে না, কারণ ওইটা তো আলটিমেটলি অন্টোলজিক্যাল প্রুফের উপর ডিপেন্ড করে, আমরা দেখে এসেছিলাম, এবং অন্টোলজিক্যাল প্রুফটা ইনভ্যালিড, কাজেই ওটা দিয়ে গডের এক্সিস্টেন্স প্রুভ করা যাবে না। কি প্রুভ করা যাবে? গডকে পস্টুলেট হিসাবে প্রুভ করা যাবে বা এস্টাবলিশ করা যাবে, মানে আমি মানতে বাধ্য গড, এই হিসাবে গড আছে এটা প্রুভ করা যাবে না। Thus the physico-theological proof could perhaps lend support to other proofs if there were any. মানে অন্টোলজিক্যাল প্রুফ বা থিওলজিক্যাল প্রুফের কথা কিন্তু অন্টোলজিক্যাল প্রুফ বা কজাল প্রুফ, কসমোলজিক্যাল প্রুফ তার কথা বলছেন না, অন্য কোনো যদি প্রুফ থাকে তার কিছু সাপোর্ট দিতে পারে। কেন বলছেন না অন্টোলজিক্যাল প্রুফ আর কসমোলজিক্যাল প্রুফ? কারণ বলার গ্রাউন্ড নেই, উনি আগে বলে এসছেন ওইগুলোর ওপর, মানে 1 এর উপর 2, 2 এর উপর 3 ডিপেন্ড করে, তো এখন তার উল্টো ক্রমে বলতে পারবেন না 3 এর উপর 2 আর 1 ডিপেন্ড করে, আর তো বলতে পারবেন না। তাই বলছেন এটা কিছু সাপোর্ট দিতে পারে অন্য প্রুফকে, যদি কোনো প্রুফ থাকে। তার মানে কি ওই দুটো প্রুফের কথা বলছেন না, অন্য কোনো যদি প্রুফ থাকে তার কিছু সাপোর্ট দিতে পারে। বাই কানেক্টিং স্পেকুলেশন উইথ ইনটুইশন, বাট বাই ইটসেলফ it is more a preparation of the understanding for theological cognition. এটা নিজের থেকে ইনটুইশনের সঙ্গে স্পেকুলেশনকে কানেক্ট করার কারণে এখানে সমস্যাটা তো হচ্ছে ইনটুইশনকে কানেক্ট করতে পারছে না, কানেক্টেড সেন্স ইনটুইশন মানে এক্সপিরিয়েন্সকে কানেক্ট করতে পারছে না। এখন তার যদি আর কোনো রাস্তা থাকে সেখানে এটা একটা রাস্তা দেখাতে পারে, কিন্তু নিজের থেকে এটা তো কোনো আমার গড না মানলে এথিক্স করা যাবে না, এটা তো খুব ভালো যুক্তি হয় না গডের এক্সিস্টেন্সের সপক্ষে, কারণ বলবে এথিক্স করো না, বসে থাকো। এথিক্স করতে হবে এমন তো কোনো নেসেসিটি নেই, কিন্তু আমরা ইনফ্যাক্ট এথিক্স করি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এথিক্স ছাড়া চলবে না, তাই আমি ওটাকে পস্টুলেট হিসাবে মানি। By connecting speculation with intuition, but by itself it is more a preparation of the understanding for theological cognition, providing it with a straight and natural direction toward such cognition. একটা ডিরেকশন দেয় কিভাবে আমার থিওলজিক্যাল কগনিশন হতে পারে, তার বেশি কিছু দেয় না, প্রুভ করে না কিছুই। It cannot complete the business alone. খুব ইম্পর্টেন্ট কথা, ও একা একা কিছুই প্রুভ করতে পারবে না ওই প্রুফটা। তারপরে কিছুটা ব্যাখ্যা দিয়েছেন, আমি সেটার কথাটা বলে দেবো, কিন্তু তারপরে লাস্ট লাইনটা, পরে প্যারাগ্রাফের লাস্ট লাইনটা দেখো, thus through transcendental procedure aiming at a theology of mere speculative reason, nothing is accomplished. Kant's conclusion, স্পেকুলেটিভ রিজন দিয়ে থিওলজি হবে না, না মানে না। আচ্ছা, I demand that one should at least explain how and by means of what illumination one is justified in confidently soaring about all possible experience through the power of mere ideas. এখানে একটা কথা বলছেন কান্ট, আইডিয়া কথাটা কান্ট, আমরা বলেছিলাম কান্ট কনসেপ্ট আর আইডিয়ার মধ্যে পার্থক্য করেছেন। এমপ্রিসিস্টরা আইডিয়া কথাটাকে যে অর্থে ব্যবহার করেছেন কান্ট সে অর্থে ব্যবহার করেননি, কান্ট প্লেটনিক অর্থে আইডিয়া কথাটাকে ব্যবহার করেছেন, এবং খুব মানে এমপ্রিসিস্টদের নিন্দা করেছেন, যে
এরকম ভাবে এমপিরিসিস্ট বলে নিন্দা করেনি, বলছে যারা যারা আইডিয়া কথাটাকে ওই রকম সেন্সে, ডেকার্ট তো ইউজ করেছেন আইডিয়া কথাটাকে ওই অর্থে। তো ওরকম অর্থে ইউজ করেছেন, তারা ফিলোসফিতে কনফিউশন ছাড়া আর কিছুই তৈরি করেননি। আইডিয়াটা প্লেটোনিক সেন্সেই বুঝতে হবে। আইডিয়ার মধ্যে, কান্টের কাছে আইডিয়ার মধ্যে দেখো কনসেপ্টের থেকেও আইডিয়া আলাদা। কনসেপ্টটা জেনারেল, আর আইডিয়াটা হচ্ছে সিঙ্গুলার। কনসেপ্টটা অনেকটা, দেখো কনসেপ্টটা তো দু রকমের হয়, আপনারাই কনসেপ্ট গুলোকে ক্যাটেগরি বলে, আর এম্পিরিক্যাল কনসেপ্ট আছে যেগুলোকে কনসেপ্টস বলে। যেমন গত্য, অসত্য, মনুষ্যত্ব এগুলো এম্পিরিক্যাল, আর কজালিটি, সাবস্টেন্স এগুলো হচ্ছে, সাবস্টেন্স অ্যাট্রিবিউট এগুলো হচ্ছে, ইউনিটি এগুলো হচ্ছে আপনার কনসেপ্টস। তো কনসেপ্ট গুলো কিন্তু জেনারেল, গত্য অসত্য জেনারেল এবং ইউনিভার্সাল। জেনারেল ইউনিভার্সাল, একটা বিশেষ সেন্সে ইউনিভার্সাল। ইউনিভার্সাল কথাটা আমরা সাধারণত কনসেপ্টের ক্ষেত্রে লাগাই না, প্রপোজিশন বা জাজমেন্টের ক্ষেত্রে লাগাই। ইউনিভার্সাল মানে ওই অর্থে সর্ব অনুগত, ইউনিভার্সাল সামান্য অর্থে ইউনিভার্সাল, যার আন্ডারে অনেক থাকে। কিন্তু আইডিয়া গুলো সিঙ্গুলার, যার জন্য ওই অ্যারিস্টটল প্লেটোর বিরুদ্ধে ওই যে থার্ড ম্যান আর্গুমেন্ট যেটা এনেছিলেন, সেটা ওই কারণেই হচ্ছে যে ওই কনসেপ্ট অফ ম্যান, ম্যানের কনসেপ্টটা একটা আরেকটা মানুষ। দেখো থার্ড ম্যান আর্গুমেন্টের ওই অনবস্থা দোষটা কেন হবে, নৈয়ায়িকরাও যে অনবস্থা দোষটা বলেছেন, ওটা যদি আরেকটা ম্যান হয়, নৈয়ায়িকরা অনবস্থা দোষটা অন্যভাবে বলেছেন, অ্যারিস্টটল অন্যভাবে বলেছেন। এই সব মানুষকে নিয়ে একটা মনুষ্যত্ব, এখন এই মনুষ্যত্বটা যদি আরেকটা মানুষ হয়, তাহলে সব মানুষ আর এই মনুষ্যত্বর মানুষটাকে নিয়ে আরেকটা ক্লাস হয়ে গেল, আরেকটা মানুষ পাবো, আরেকটা লেভেলের মনুষ্যত্ব পাবো। আবার সেই মনুষ্যত্বটা পেলে সেটা যদি একটা ইন্ডিভিজুয়াল হয়, তাহলে এই 100টা ইন্ডিভিজুয়াল প্লাস মনুষ্যত্ব নিয়ে 101-এর গ্রুপ নিয়ে একটা মনুষ্যত্ব পাবো। আবার 101 ওই মনুষ্যত্ব যোগ করে দিলে 102-এর গ্রুপ নিয়ে আরেকটা মনুষ্যত্ব পাবো। ওইটাকে তুমি যদি ইন্ডিভিজুয়াল হিসাবে ধরো, তাহলে কিন্তু থার্ড ম্যান আর্গুমেন্টটা দাঁড়ায়, নাহলে থার্ড ম্যান আর্গুমেন্ট দাঁড়ায় না। প্লেটো ওটাকে আরেকটা আইডিয়াল ম্যান হিসাবে ধরছে, ওই জন্য ওখানে আর্গুমেন্টটা ওই অসুবিধাটা হচ্ছে। অ্যারিস্টটল কিন্তু ওই জায়গায় ধরেছে, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। দুটো যদি, একটা যদি পার্টিকুলার হয় আর একটা যদি জেনারেল হয়, তাহলে তো অনবস্থার কোনো সমস্যা নেই। যেমন নৈয়ায়িকরা বলেছেন জেনারেলটা কোনো তো আরেকটা ধরনের জিনিস, ওটা তো একটা ক্লাস, ওটা তো ইন্ডিভিজুয়াল নয়, ওটা মেম্বার নয়, কাজে ওটার অনবস্থা, ওটাকে যদি মেম্বার করে দাও তাহলে অনবস্থা হবে। এই পয়েন্টেই অ্যারিস্টটল প্লেটোকে ধরছেন। কারণ প্লেটোনিক সেন্সে কিন্তু ইউনিভার্সালটাকে, মানে আইডিয়াকে ধরছেন, এবং ইউনিভার্সাল গুলোকে আইডিয়া বলছেন না। ইউনিভার্সাল গুলো আইদার ইউনিভার্সাল কিংবা কনসেপ্টস। কনসেপ্টস, ইউনিভার্সাল গুলো আইদার কনসেপ্টস কিংবা ক্যাটেগরিজ। ক্যাটেগরিজ গুলো কনসেপ্টস, পিওর কনসেপ্টস, এম্পিরিক্যাল কনসেপ্টস অর পিওর কনসেপ্টস ক্যাটেগরিজ। আইডিয়া, আইডিয়া কিন্তু গডের আইডিয়া, এটা ওয়ান, ইউনিভার্সাল নয়। কিন্তু ইউনিভার্সাল ইন ওয়ান সেন্স, যে ওয়ানের বাইরে ওটার তো আর টু নেই, ডিফারেন্স নেই, সেম কাইন্ডের আরেকটা নেই। যেমন রবীন্দ্রনাথ একটা, সে অর্থে রবীন্দ্রনাথকে আমরা বলি ইউনিভার্সাল, রবীন্দ্রনাথ ওয়াজ এ পোয়েট, এটা একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট বলি, কারণ ওটা একটাই আছে। ইউনিভার্সাল হলো এখানে সিঙ্গুলার। তাহলে দেখো এখানে ইউনিভার্সাল, ইউনিভার্সালিটি, সিঙ্গুলারিটি একই সঙ্গে থাকে। এই জন্য কান্ট কি করলেন, ইউনিটি, প্লুরালিটি, সিঙ্গুলারিটি তিনটে ক্যাটেগরি রেখেছিলেন। খেয়াল করে দেখো, আন্ডার কোয়ান্টিটি, ইউনিটি, প্লুরালিটি,
সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি এই কনসেপ্টটার কথা মাথায় রেখেছিলেন গড, সিঙ্গুলারিটি, যার মধ্যে ইউনিটি প্লুরালিটি দুটো একই সঙ্গে এসে যায়। গড একাই সব, আবার ওটা একটা ইউনিভার্সালের মতো নয়, তার আন্ডারে অনেক নেই, অনেক গড নেই ওর আন্ডারে, একটা সেটের টাইপের জিনিস নয়। এটা হচ্ছে আইডিয়া। আইডিয়া কথাটার এই মানে কান্টের কাছে। আচ্ছা, আমরা যেখানে এসছিলাম, যে জায়গাটা ছিলাম, আই নিড নট ফিয়ার, একদম প্যারাগ্রাফ মানে পাতাটার শেষের দিকে, আই নিড নট ফিয়ার বিং ওভারবার্ডেন বাট বাই দ্য ফার্টিলিটি of the dogmatic champion of reason freed from sense, though without thinking myself very combative, I will not refuse to challenge of discovering the fallacy in every such attempt of this kind, and so frustrate its pretensions. আচ্ছা আচ্ছা, ধরতে পেরেছি কথাটার মানে কি। যে এখন দেখো কেউ অনেক ভাবে গডের এক্সিস্টেন্স, এই জায়গাটা আমি বেশি বলবো না, অনেক ভাবে গডের এক্সিস্টেন্স প্রুভ করতে চেষ্টা করতে পারেন। তো সেটা আমি সেটা নিয়ে ঘাবড়ে যাচ্ছি না, একটু কেউ চেষ্টা করলে তখন আমি আবার সেটাকে খণ্ডন করব। কেন কথাটা বললেন সেটা একটা সিগনিফিকেন্স আছে, বলছি। ওই যেখানে তোমরা ক্যাটেগরিজ গুলো পড়েছিলে, সেটা শুরুর দিকে বলা হয়েছিল ক্লু টু দ্য ডিসকভারি অফ অল পিওর কনসেপ্টস অফ আন্ডারস্ট্যান্ডিং, চ্যাপ্টারটার নাম ছিল। ওই অল কথাটার মানে হচ্ছে কমপ্লিটনেস। 12টাই ক্যাটেগরি আছে, 12টার কম নেই বেশি নেই, কমপ্লিটনেস দেখিয়েছেন তিনি গড। মানে বাকি যেখানে আসছেন ওই চতুষ্কোটি করে করে আসছেন, এই 4টেই হতে পারে, 4 রকমই হতে পারে, করে খণ্ডন করে আসছেন, 4 রকমের খণ্ডন করে দিলাম, হয়ে গেল, এইভাবেই করেছেন। কিন্তু দেখো এইখানে এসে বলছেন, এইখানে যেহেতু ওই চতুষ্কোটির মধ্যে ফেলতে পারছেন না, তাই বলছেন, ওইখানে কি যুক্তি দিয়েছিলেন যে আমি বলছেন, অ্যারিস্টটল তো ক্যাটেগরির কথা বলেছিলেন, কিন্তু সেগুলো তিনি ভেবে ভেবে বের করেছিলেন, কমপ্লিটনেস প্রুভ করতে পারেননি। তাহলে কি হবে, যে ভবিষ্যতে একজন এসে বলবে আরেকটা ক্যাটেগরি আছে, তখন সেটাকে পরীক্ষা করো। নৈয়ায়িকরা ওরকম ওপেন, ভবিষ্যতে যোগ হতে পারে, কিন্তু কান্ট বলছেন আমার সিস্টেমটা কমপ্লিট, ভবিষ্যতে আর কিছু যোগ করা যাবে না, কারণ মানুষ যতভাবে ভাবতে পারে আমি সবকটা ভেবে ফেলেছি, ধরে ফেলেছি। সেটা অ্যাকচুয়ালি অ্যারিস্টটলি তার লজিকে জাজমেন্টের ক্লাসিফিকেশন করে ধরে রেখেছিলেন, সেটাকেই আমি ক্যাটেগরিতে ট্রান্সলেট করছি করে বললেন। কিন্তু এখানে গডের এক্সিস্টেন্সের প্রুফের ক্ষেত্রে এখানে যে আর কোনো প্রুফ হতে পারে না ভবিষ্যতে, এটা তো দেখানো গেল না, কমপ্লিটনেস তো হলো না। তাই উনি বললেন আমি ওপেন, তোমরা যদি প্রুফ নিয়ে আসো আমি দেখিয়ে দেবো, সেটা দিয়ে হবে না, প্রুভ করতে পারবে। চলো, so I confine myself to one single fair demand. এখন তুমি প্রুভ করতে গেলে আমার কাছে একটাই ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা তুমি ফুলফিল করলে তারপরে তোমার সঙ্গে কথা হবে, না হলে তোমার প্রুফ নিয়ে তুমি বসে থাকো। কি ব্যাপারটা কি শুনি। That one should provide a general justification based on the nature of human understanding, together with all remaining sources of cognition, for making a start at extending one's cognition entirely upright and stretching it, even where no possible experience hence no means suffices to secure objective reality for any of the concepts we have thought out. তাই তোমায় কি করতে হবে, যে
যেখানে কোনো তোমাকে একটা জিনিস আমার কাছে প্রুভ করে দিতে হবে, এই যে এত জটিল করে কথাটা বললেন সেটাকে ভেঙে বললে কি দাঁড়ায়? তুমি যে বলছো পিওর রিজন দিয়ে গডের এক্সিস্টেন্স প্রুভ করে দেবো, আমি বলছি এক্সপিরিয়েন্সের সঙ্গে যোগ না করে তুমি পিওর রিজন দিয়ে দেখিয়ে দাও কোন রাস্তা দিয়ে তুমি তার অবজেক্টিভ ভ্যালিডিটি বা অবজেক্টিভিটি প্রুভ করবে। সাবটেক্সটটা হচ্ছে এই অন্টোলজিক্যাল প্রুফ। অন্টোলজিক্যাল প্রুফে কান্ট বলেছেন যে কনসেপ্টের থেকে রিয়েলিটি প্রুভ করা যায় না। তাহলে তুমি এমন কি কনসেপ্ট নিয়ে আসবে, আর রিয়েলিটিকে প্রুভ করতে গেলে ওই অ্যাঙ্কার করতে হবে, হুক করতে হবে থ্রু এক্সপিরিয়েন্স। It should be anchored in experience or it should be hooked through experience, hooked to reality through experience. এছাড়া কোনো রাস্তা নেই, এটা আমার দাবি। এবার তুমি দেখিয়ে দাও, তোমার সাথে কথা শুরু হবে, তুমি স্পেকুলেটিভ রিজন দিয়ে প্রুভ করতে চাও। আমি তো এটার কমপ্লিটনেস দেখাতে পারলাম না এই রেফিউটেশনটার। তো তুমি যদি যে প্রুফটা নিয়ে আসবে তার প্রথম কন্ডিশন হচ্ছে তুমি দেখিয়ে দেবে তোমার এক্সপিরিয়েন্স ছাড়া ওয়ার্ল্ডের সঙ্গে ওই কোনো কনসেপ্টকে, বলতে চাইছেন গডের কনসেপ্টকে রিলেট করবে কি করে, তার রিয়েলিটি প্রুভ করবে কি করে, কনসেপ্ট তুমি প্রুভ করে দিতে পারো। এটাই হচ্ছে কথা। The question is how to secure objectivity without reference to experience. That is the bottom line. The existence of the object consists precisely in positing the existence in itself outside the thought. থটের মধ্যে এক্সিস্টেন্স থাকে না, সেটা অন্টোলজিক্যাল প্রুফে দেখে এসেছি। যখন কোনো কিছুর এক্সিস্টেন্সের কথা বলি তখন আমি থটের বাইরে গিয়ে আমি বাঘের ছবি এঁকে দিতে পারি, তার মানে বাঘটা আছে, এটা হতে পারে না। আমি বাঘের কনসেপ্ট থাকতে পারে, তার মানে বাঘটা আছে তা নয়। বাঘটা আছে তখনই হবে যখন ওটা এক্সপিরিয়েন্সের সঙ্গে রিলেটেড হবে। বাঘের ছবিটা যখন আমি এক্সপিরিয়েন্স থেকে আঁকি সেই ছবিটার করেসপন্ডিং বাঘ আছে, অর্থাৎ আমি যে বাঘের ফটো তুলি তার করেসপন্ডিং বাঘ আছে। যে বাঘটা এআই জেনারেটেড তার করেসপন্ডিং বাঘ আছে, এরকম দাবি করা যায় না, এটাই ক্লেম। তাহলে রিজন কি করতে পারে? রিজন তো এক্সিস্টেন্স প্রুভ করতে পারবে না, গডের কনসেপ্টটাকে পিউরিফাই করতে পারে, সেটা পরে প্যারাগ্রাফে বলা হয়েছে। মানে A640, আমি একটু তাড়াহুড়ো করছি কারণ শেষ করতে হবে, শেষের দিকে এসে গেছি, আর একটু 8-7 মিনিট বলে শেষ করব, টাইমের মধ্যে শেষ করতে চেষ্টা করছি। A640 A666 এ যে কথাটা বলা হচ্ছে ওই প্যারাগ্রাফটায়, সেটা হচ্ছে রিজন তাহলে কি করতে পারে? পিউরিফাই করতে পারে গডের কনসেপ্টটাকে। আচ্ছা, এখানে গডের কনসেপ্টটার মধ্যে কি আছে একেবারে শেষে চলে যাও। কি রাখতে চাইছি আমরা? আমরা রাখতে চাই একদম লাস্ট প্যারাগ্রাফ, একদম শেষের লাইনটা, নেসেসিটি, ইনফিনিটি, ইউনিটি, এক্সিস্টেন্স আউটসাইড দ্য ওয়ার্ল্ড। তাহলে এক্সিস্টেন্সটাকেও আমরা রাখতে চাই, চাইলেই যে পারি তা নয়, কিন্তু আমাদের এরকম, এটা আমরা চাই। এগুলোকে পিউরিফাই করতে হবে, নট অ্যাজ এ সোল অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের ভেতরে নয়, জগতের অন্তরাত্মা ঈশ্বর এরকম নয়, সেটা অদ্বৈত বেদান্তের মতো নয় যে জগৎটাই ব্রহ্ম, এরকম নয়। গড কিন্তু পুরোপুরি ওর মনে রয়েছে ক্রিশ্চিয়ানিটির গড, অদ্বৈত বেদান্তের ব্রহ্মের মতন কনসেপ্ট নয়, ব্রহ্মটাই জগৎ, সর্বং খলিদম ব্রহ্ম। তোমাদের তো মুখস্থ এই লাইনটা। তো তাই বলছেন এক্সিস্টেন্স আউটসাইড দ্য ওয়ার্ল্ড, ইটার্নিটি উইদাউট
all conditions of time. দেখো ইটার্নিটি একটা টেম্পোরাল কনসেপ্ট, কিন্তু টাইম ইটার্নাল এটা বলার মধ্যে একটা অসুবিধাজনক জায়গা আছে, সেটা কিন্তু যেমন স্পেসের ক্ষেত্রেও মানে ইনফাইনাইট এক্সটেনশন আছে, কিন্তু টাইমের ক্ষেত্রে ভালো করে বুঝতে পারবে টাইমের ইনফিনিটিটা হচ্ছে সিরিজের ইনফিনিটি, টাইম অ্যাজ সাচ ইনফাইনাইট নয়। যেমন উনি এক জায়গায় নিজেই বলেছিলেন টাইমের আলোচনা প্রসঙ্গে, দেখো ইনফাইনাইট টাইম বলে একটা কোনো টাইম নেই। যেমন যেমন নাম্বারের সিরিজটা ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইট নাম্বার বলে কোনো পার্টিকুলার নাম্বার নেই। ঠিক তেমনি ইনফাইনাইট আমরা বলি ইনফাইনাইট টাইম, কিন্তু ইনফাইনাইট টাইম বলে কোনো টাইম নেই। টাইম সবই মোমেন্টারি, টাইম সবই চেঞ্জিং, টাইম সবই কন্ডিশনাল, আগের কন্ডিশনের উপর পরেরটা ডিপেন্ড করে। কিন্তু গডের ক্ষেত্রে কি হবে, টাইম ইজ ইটার্নাল, কিন্তু ইটার্নিটি থাকবে উইদাউট অল কন্ডিশনস অফ টাইম। এটা আমরা এক্সপিরিয়েন্স থেকে কি করে ডিরাইভ করব? করা যাবে না, কারণ আমাদের এক্সপিরিয়েন্সিয়াল টাইমের কন্ডিশন টাইম। ঠিক তেমনি অমনি প্রেজেন্স উইদাউট অল কন্ডিশনস অফ স্পেস। আমরা জানি স্পেসের প্রেজেন্স হলে কোনো কন্ডিশনে থাকে, পার্টিকুলার টাইম তার কন্ডিশন, পার্টিকুলার এক্সটেনশন তার কন্ডিশন। কিন্তু এই জায়গাটায় কিন্তু ধরা পড়বে নৈয়ায়িকরাও। কেন সেটা দেখি, আর একটা এটা শেষ করে যদি বলার একটা সুযোগ থাকে বলবো, নাহলে বলবো না। দেখো ঈশ্বর, শুধু ঈশ্বর কেন, যে কোনো আত্মা, বিভু হচ্ছে সর্বমহৎ পরিমাণ, সর্বব্যাপক। তার লক্ষণ কি? সর্বমূর্ত সংযোগিত্বম বিভুত্বম। তাহলে একদিকে বলছে সর্বব্যাপক, সর্বমূর্ত সংযোগী, এই দুটো একসঙ্গে লাগানো খুব মুশকিল। কেন পরে বলবো দরকার হলে। আর কি বলেছেন? ওমনিপোটেন্স, এই সমস্ত কথা বলা হয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখো কি কি বললেন। নেসেসিটি, ইনফিনিটি, ইউনিটি, এক্সিস্টেন্স আউটসাইড দ্য ওয়ার্ল্ড, ইটার্নিটি উইদাউট all conditions of time, omnipresence without all conditions of space, omnipotence, etc. কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাদ দিয়ে গেলেন, অমনিসায়েন্স, সেটা উনি বাদ দিয়ে গেলেন। ইন্ডিয়ান ফিলসফারদের কাছে ওটা সবচেয়ে বেশি, নৈয়ায়িকের মতন ইন্ডিয়ান ফিলসফারদের কাছে ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অমনিসায়েন্স না হলে উনি জগতের ক্রিয়েটারও হতে পারবেন না, কর্মফলও দিতে পারবেন। কারণ তোমার কর্মের কি ফল সেটা তো তাকে জানতে হবে। কিন্তু কান্টের অত ওটার কথা মনে দরকার হচ্ছে না, এই কারণে যে কান্ট তো কর্মফলবাদী নন, কর্ম, ল অফ কর্ম মানেন না, উনি তো ক্রিশ্চিয়ানিটি মানেন। কাজেই এতটা ইম্পর্টেন্সটা ওটা বুঝতে পারছে না, অমনি সায়েন্সটা না হলে আর কিছু হবে না। ইভেন উনি যে মরালিটির আইডিয়াল হিসাবে রেখেছেন এবং ওইখানে বলছেন রিওয়ার্ড পানিশমেন্ট দেন, তাকে তো অমনি সায়েন্স না হলে তো সেগুলো পারবেন না। যাই হোক, these are purely transcendental predicates, and hence a purified concept of them, which every theology needs so very badly, can be drawn only from transcendental theology. তাহলে ট্রান্সেন্ডেন্টাল থিওলজির একটা কাজ দিলেন যে এই কনসেপ্ট গুলো আছে, গডের কনসেপ্টের মধ্যে এগুলো আছে, কিন্তু এইগুলোর থেকে পিউরিফাই করতে হবে। কোনগুলো রাখা যাবে, কোনগুলো রাখা যাবে না গডের কনসেপ্টের মধ্যে,
গডের এক্সিস্টেন্স তো রাখা যাবে না, বোঝাই গেল। এই যে এক্সিস্টেন্স যেটা বলছেন আউটসাইড দ্য ওয়ার্ল্ড, ওটা তো রাখা যাবেই না, বুঝতেই পারছি। কিন্তু দ্য পসিবিলিটি অফ এক্সিস্টেন্স সেটাকে রাখা যাবে, সেটা কান্ট নিজেও মানে। কিন্তু অ্যাকচুয়াল এক্সিস্টেন্স এটা তো রাখতে দেবেন না কান্ট। আচ্ছা, আমি ওইটা পড়ছি না, এইখানে শেষ করছি, শুধু ফুটনোট থেকে একটুখানি বলছি। প্রবাবিলিটি ইন অ্যাবসলিউট নেসেসিটি ইজ কন্ট্রাডিক্টরি। দেখো এখানে আবার কি কথা বলছেন, এই কথাটা কোথায় আছে? ইন হিজ কপি অফ দ্য ফার্স্ট এডিশন কান্ট অ্যাডস, তার মানে কান্টের হাতের লেখা বইয়ের পাশে, যেমন আমি যেমন বইয়ের পাশের পাশে লিখে রেখেছি, আমার নিজের নোট লিখে রেখেছি প্রত্যেক পাতার পাশে পাশে, যেই কথাগুলোর উপর জোর দিয়ে বলবো, ওরকম কান্ট নোট নিয়েছেন, নিজেও খেয়াল করেছেন। ওই যে বারবার বলে আসছেন না যে গডের নেসেসারি এক্সিস্টেন্স কে প্রুভ করা যাবে না, কিন্তু নেসেসারি এক্সিস্টেন্সটা পসিবল বলে সেইটা আমার নোট রেখেছেন। সেই যে এটার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে কথাটার মধ্যে, সেটা হাতে লেখা নোট, সেটা আবার এই ট্রান্সলেটাররা ওর যে অরিজিনাল কপিটা ধরে ফেলেছেন, আর্কাইভে গিয়ে দেখেছেন কান্ট যে কন্ট্রাডিকশনটা বুঝতেন নিজে, সেটা ওই নোটে রয়েছে। প্রবাবিলিটি ইন দ্য অ্যাবসলিউট নেসেসিটি ইজ কন্ট্রাডিক্টরি, নিজে লিখছেন। তার মানে গডের অ্যাবসলিউট নেসেসিটিটা প্রবাবল, সম্ভব, এটা সেলফ কন্ট্রাডিক্টরি। হয় বলো অ্যাবসলিউট নেসেসারি গডস এক্সিস্টেন্স, কিংবা বলো গডস এক্সিস্টেন্স ইজ পসিবল, দুটো বলো। গডস অ্যাবসলিউট নেসেসিটি ইজ পসিবল, এই কথাটার মানেটা কি? এটা কিন্তু উনি নিজে ধরেছেন। অল নেসেসিটি অফ এ থিং অ্যাজ হাইপোথিসিস ইজ সাবজেক্টিভ। এই কথাটা আমি আগে বলেছিলাম, মানে আমি বলিনি, কান্ট যে বলেছেন সেটা আমি বারবার করে উল্লেখ করেছিলাম, এখানে আরেকবার একটা ফুটনোটে ধরা হয়েছে। নেসেসিটিটা কিন্তু সাবজেক্টিভ। হিউম নেসেসিটি বাইরে খুঁজতে চেয়েছিলেন বলে, এক্সপিরিয়েন্সের মধ্যে খুঁজতে চেয়েছিলেন বলে পাননি। নেসেসিটি একটা ক্যাটেগরি, নেসেসিটি কন্টিনজেন্সি ক্যাটেগরি, ক্যাটেগরি মানে কনসেপ্ট, কনসেপ্ট মানেই মনের বিষয়, সেটা অবজেক্টের উপর আরোপিত হয়। এখানে আমরা থামি, এই সেকশনটা শেষ হলো। পরের আর দুটো সেকশন আছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমরা মানে ওই অ্যাপেন্ডিক্সে যে আলোচনাটা করেছেন, দুটো জিনিস আলোচনা করেছেন, সেখানে সেকশনের নাম দেননি। অন দ্য রেগুলেটিভ ইউজ অফ দ্য আইডিয়াস অফ পিওর রিজন, তার মানে বুঝতেই পারছো যে ওই তিনটে আইডিয়া, পিওর রিজন, সোল, পার্মানেন্স অ্যান্ড গড, ফ্রিডম। সোল মানে পার্মানেন্স অফ দ্য সোল, ফ্রিডম অ্যান্ড গড, এই তিনটিকে তার কনস্টিটিউটিভ ইউজ হবে না, মানে তার এক্সিস্টেন্স প্রুভ করা যাবে না। রেগুলেটিভ ইউজ মানে অটের ক্ষেত্রে ইউজ হবে, মানে তার প্রিন্সিপাল ইউজ হবে, আমাদের অ্যাকশনের ক্ষেত্রে ইউজ করতে হবে, করা যাবে। সেটা কিভাবে করা যাবে, মানে পরের ক্রিটিক দুটোর উনি রাস্তা এখানে তৈরি করবেন, এইখানেই তার উত্তর থাকবে যে কি করে করা যাবে। এটা খুব ইন্টারেস্টিং সেকশন, বড় সেকশন, অনেকটা বড় সেকশন। আমি জানি না আমি কতটা ট্যাকেল করতে পারবো, চেষ্টা করব, আই উইল ট্রাই মাই বেস্ট। তারপর একটা সেকশন আছে অন দ্য ফাইনাল এইম অফ দ্য ন্যাচারাল ডায়ালেকটিক অফ হিউম্যান রিজন। তারপরে উনি ঢুকে যাচ্ছেন, এই দুটো বলে ঢুকে যাচ্ছেন উনি মেথডে। হ্যাঁ বলো অর্পিতা। স্যার প্রথমটা হচ্ছে যে এই শেষের দিকে যেখানে তিনি এই যে এই যে ওমনিশেন্স, প্রেজেন্স, ওমনিপোটেন্স এর কথা বলার পর এটসেট্রা কেন বলছেন? মানে তিনি, মানে আপনি যে কথাটা বললেন যে ওমনিশেন্স এর কথাটা কান্ট বলেননি, তো এটসেট্রা বলেছেন, তার মধ্যে অমনিসায়েন্স তুমি ঢুকিয়ে নাও। হ্যাঁ, মানে লাস্টে যে এই যে কথাটা ওনার নিজের নোটে, যেটা প্রবাবিলিটি ইন দ্য অ্যাবসলিউট নেসেসারি ইজ কন্ট্রাডিক্টরি, এইখান থেকে আমার মনে হলো যে
এই জায়গাটা হয়তো ক্রিশ্চিয়ানিটির গডের মানে ওই জায়গাটাকে মাথায় রেখে একদম প্রমিনেন্ট ভাবে শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে ওনার কিছু অসুবিধা হতেও পারতো, কিন্তু এটসেট্রা বলে দিয়ে তিনি স্কোপটা মেবি ওপেন রাখলেন যে কিছু আসতে পারে। না, খ্রিস্টান গডকে দেখো, খ্রিস্টান গডকে অমনিসায়েন্ট বলতে তো কোনো অসুবিধা নেই। খ্রিস্টান গডকে অমনিসায়েন্ট তো অনেকেই বলেছেন, তাকে বলতে অসুবিধা নেই। কান্টের সিস্টেমে অমনিসায়েন্সটা ওইভাবে দরকার হচ্ছে না। খ্রিস্টান গডে অমনিসায়েন্সটা নেসেসারি নয়। হ্যাঁ, মানে কান্ট একে তো ক্রিশ্চিয়ানিটির একটা ব্যাপার তো তার উপর ছিলই, প্লাস তার নিজের সিস্টেমটাকে মাথায় রেখে শব্দটা বলতে হয়তো অসুবিধা ছিল, কারণ সেক্ষেত্রে তো নিয়ন্তা মানে গডকে নিয়ন্তা বলতে হতো। হ্যাঁ দেখো, অমনিপোটেন্স, অমনিসায়েন্স, আমি জানি না কান্ট কেন কি ভেবে বলেননি অমনিসায়েন্স কথাটা, কারণ অমনিসায়েন্স কথাটা তো অন্যদের ফিলসফিতে, যেমন ডেকার্ট, এদের ফিলসফিতে তো অমনিসায়েন্সটা মানে প্রিডমিনেন্ট। হুম অমনিসায়েন্স আর অমনিপোটেন্স এই দুটোই প্রিডমিনেন্ট প্রপার্টি অফ গড। এবং সেখানে দেখো মানে এই দুটো থাকলে কি 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 হয় সেটা খুব ইন্টারেস্টিং। প্রথমত হচ্ছে কান্ট এই আর্গুমেন্টটা মানবেন না। নৈয়ায়িক যেমন মনে করছেন যে গড যদি অমনিসায়েন্ট না হন তাহলে তিনি জগৎ সৃষ্টি করতে পারবেন না, কারণ সবার অদৃষ্ট জানতে পারবেন না। কান্ট এই যুক্তিটা প্রথমত মানবেন না। সেই জন্য একটা হয়তো অসুবিধা থাকতে পারে, কারণ মানবেন না কারণ আমরা আগেই পড়ে এসেছি গড বলেছেন অতটা জ্ঞান থাকলেই যথেষ্ট, সবার অদৃষ্ট জানার মতন জ্ঞান থাকলেই যথেষ্ট। তো সব জ্ঞান থাকতে হবে তার কি দরকার আছে? এই জগৎটা তৈরি করতে যতটা জ্ঞান লাগে ততটা থাকলেই যথেষ্ট, তো অমনিসায়েন্ট বলতে হবে কেন? হাইয়েস্ট মানে দ্য ওয়াইজেস্ট বিং বললেই হয়ে যায়। অমনিসায়েন্ট বলতে হবে কেন? এ তো মানে কান্ট নিজে বলে এসেছেন। তাহলে ওইটা যেমন কান্টের বলার দরকার নেই, ঠিক তেমনি অমনিপোটেন্স বলারও কান্টের দরকার নেই, নিজেই বলে এসেছেন। অমনিপোটেন্স বলার কি দরকার? ঠিক জগৎটা তৈরি করতে যতটা শক্তি লাগে ততটা পোটেন্সি আছে গডের, বললেই তো হয়ে যায়। অমনিপোটেন্ট এটা বলার কি কি দরকার? উল্টো দিক থেকে তুমি যদি বলো অমনিসায়েন্ট আর অমনিপোটেন্ট, তাহলে ওই যে ওদের এতটা ঘৃণা পৌত্তলিকদের প্রতি, যে ওরা হিদেন, ওরা পুতুল পুজো করে, ওরা কাফের, এই যে ঘৃণা ওদের পৌত্তলিকদের প্রতি, দেখলেই মারো, এটা খ্রিস্টানিতে নেই, এটা ইসলামে আছে, যে পৌত্তলিকদের প্রতি একটা। তুমি গডকে একদিকে বলছো অমনিপোটেন্ট, অমনিসায়েন্ট, অল পাওয়ারফুল, এই দুটোকে অমনিপোটেন্ট আর অমনিসায়েন্ট, অমনিপোটেন্ট আর অমনিসায়েন্স যদি একসাথে জুড়ে দাও তাহলে ইনফাইনাইট আর ফাইনাইটের এই বাইনারিটা থাকে না। যে অমনিপোটেন্ট সে একসময় অমনিপোটেন্ট, একসময় ফাইনাইট। অমনিপোটেন্ট তো, অমনিপোটেন্টের ফাইনাইট হতে অসুবিধা কি? অমনিপোটেন্ট ফাইনাইট হতে পারবে না কেন? তাহলে তো সে অমনিপোটেন্ট নয়। সে মূর্তি হতে পারবে না কেন? মূর্তি হতেও তো তার কোনো অসুবিধা নেই, মূর্তিও হয়ে যেতে পারে। কাজে তুমি দেখো, লজিকের একটা নিয়ম আছে, that which yields everything, every proposition is self-contradictory. কাজে omnipotent যার থেকে সবকিছু ডিরাইভড হয় সেটা সেলফ কন্ট্রাডিক্টরি। আমরা জানি, লজিকে করেছি, যা বেসিক লজিক জানি সেটুকুই জানি যে পি অ্যান্ড নট পি যদি আমার কাছে থাকে আমি যে কোনো প্রপোজিশন ডিরাইভ করে ফেলতে পারি, তাই তো? এটা আমরা জানি, যে কোনো প্রপোজিশন তার থেকে ডিরাইভ করা যায় পি অ্যান্ড নট পি থাকলে। আমরা জানি কন্ট্রাডিকশন থেকে যে কোনো প্রপোজিশন আসে। তার মানে যে অমনিপোটেন্ট সে কন্ট্রাডিকশন কেউ ইমপ্লাই করতে পারে, তার ভিতর কন্ট্রাডিকশনও আছে, তাহলে যে কোনো কিছু এসে যাবে। omnipotent কনসেপ্টটা সেলফ কন্ট্রাডিক্টরি, মানে তার মধ্যে কন্ট্রাডিকশন আছে, কন্ট্রাডিকশন তো তার বাইরে থাকবে না। এটাকে কেউ কেউ অন্যভাবে
ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, যেমন ব্র্যাডলি বলেছেন কন্ট্রাডিকশন আছে অন্যভাবে। হেগেলও কিছুটা করেছেন, কার্ল মার্কসও কিছুটা করেছেন, সেটাকে এই প্রবলেমটাকে সলভ করতে গিয়ে। কন্ট্রাডিকশনটা আরেকটা লেভেল উপরে উঠে গেলে সেটার কন্ট্রাডিকশন থাকে না, ওরা লেভেল দিয়ে করেছেন। যেমন দেখো, মানে লাল আর অলাল কন্ট্রাডিক্টরি, রেড নন রেড কন্ট্রাডিক্টরি, কিন্তু তুমি যদি কালার কিংডমে ঢুকে যাও, আরেকটা লেভেল উপরে উঠে গেছো, সব কালার রয়েছে, কোনো কন্ট্রাডিকশন নেই। এইভাবে সলভ করতে চেষ্টা করেছে লেভেল ডিস্টিংশন করে। কিন্তু গড তো ওয়ান, তার কি হবে? তার ভিতরে তো আমি কন্ট্রাডিকশন বলবো, ওই ফাইনাল গডের মধ্যেও কন্ট্রাডিকশন আছে। তাই ব্র্যাডলিকে শেষ পর্যন্ত বলতে হয়েছে যে অ্যাবসলিউটের একটা মাত্র প্রপার্টি আমরা জানতে পারি। দেখো কি কায়দা করছেন, লজিক তো ভালো বোঝেন, যে অন্যগুলো সব মেলাতে পারবো, কিন্তু ওইটা তো মেলাতে পারবো না, যে ওই প্রপার্টিটাই আমরা শুধু জানি, দ্যাট ইট ইজ কন্ট্রাডিকশনলেস। কারণ ওইটাকে প্রিসাপোজ না করে নিলে বাকি আমার পুরো লজিকটাকে ভেঙে দেবে সবাই। ব্র্যাডলি এটা ভালো বুঝেছিলেন, তাই বলেছিলেন ওইটাকে প্রিসাপোজ করে নিলেন, গড ইজ কন্ট্রাডিকশন, মানে অ্যাবসলিউট, গড মানে অ্যাবসলিউট ইজ কন্ট্রাডিকশনলেস। কাজে সমস্যাটা ওইখানে গিয়ে দাঁড়াবে। মানে এটসেট্রা কথাটা আমার ওই এটসেট্রা জায়গাটাতেই খটকা লাগছে, যে ওখানে তার মানে তার মাথায় একটু আগে যেমন তিনি একটা জায়গা বললেন যে আমি ওপেন রাখছি, বাট কেউ যদি কোনো কোয়েশ্চেন রাইজ করো এখন বা দেখো আলাদা। ওপেন রাখলে তো তাকে ওখানে এটসেট্রা দিতেই হবে, তাহলে তো ওপেন, মানে আমি আরেকটা প্রপার্টি নিয়ে এসে দাবি করলাম গড বেদের কর্তা, এবার এইটা তো ভাবেননি উনি, গড বেদের কর্তা, তাকে তো এটসেট্রা দিতেই হবে, এবং তাকে সেটা খণ্ডন করতে হবে আলাদা করে। ওই যে মানে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের যে মডেলটা আমি কমপ্লিটনেস দেখিয়ে দিয়েছি, ওই মডেলটা তো এখানে দিতে পারছেন না উনি। ঠিক তাই, আমার ওটা মনে হচ্ছিল, তাই কি করবো। আর একটা জায়গা স্যার, সেটা হচ্ছে যে ওই A639 ওই জায়গাটাতে যে যে জায়গাটা আছে, যে কান্ট বলছেন যে so I confine myself to one single fair demand that one should provide a general justification. So এই general justification এই কথাটার মানে তিনি কি বলতে চাইছেন? Some kinds of justification that is accepted by all or না understandable না না by না, ওরকম ব্যাপারটা নয়। দেখো আমি যদি বলি যে অর্পিতা আজকে গোলাপি শাড়ি পরে এসেছে, জাস্টিফিকেশনটা কি? আমি এসে এক্সপিরিয়েন্স দিয়ে তোমায় দেখিয়ে দিলাম, অস্টেন্সিভ ডেফিনিশন, মানে অস্টেন্সিভলি তবে দেখিয়ে দিলাম যে দেখো, ওই দেখো পরে এসেছে, শাড়ির রংটা মিলিয়ে দেখো, গোলাপি শাড়ি পরে এসেছে অর্পিতা। তো এটার একরকম জাস্টিফিকেশন। এখানে দেখো জেনারেল জাস্টিফিকেশন নয়, এখানে একটা পার্টিকুলার ইভেন্টের আমি জাস্টিফিকেশন দিচ্ছি। কিন্তু আমি যখন বলছি এক্সিস্টেন্সের ক্ষেত্রে যে কোনো এক্সিস্টেন্স প্রুভ করতে গেলে এক্সপিরিয়েন্স লাগবে, এটা হচ্ছে জেনারেল জাস্টিফিকেশন, আমি যে কোনো এক্সপিরিয়েন্স সম্পর্কে বলছি। ঠিক তেমনি যিনি গডকে অন্য কোনো উপায়ে প্রমাণ করতে চাইবেন, তিনি তাকে এটা বলতে হবে এই উপায়ে, এক্সপিরিয়েন্স ছাড়াও এই উপায়ে এক্সিস্টেন্স প্রুভ করা যায়, দ্যাট ইজ দ্য জেনারেল জাস্টিফিকেশন। বুঝতে পারছো জেনারেল জাস্টিফিকেশনটা কি? ধরো কোনো একটা এক্স মেথড আছে, একটা মেথড বলতে হবে তাকে, যেমন এক্সপিরিয়েন্স একটা মেথড, যে এক্সপিরিয়েন্স দিয়ে এক্সিস্টেন্স প্রুভ করা যায়, প্লেন এন্ড সিম্পল, ফুল স্টপ কান্টের ক্ষেত্রে আর কোনো উপায় নেই এক্সপিরিয়েন্স ছাড়া এক্সিস্টেন্স প্রুভ করা। কিন্তু তোমাকে তাহলে ওরকম একটা জেনারেল মেথড বলতে হবে, এই যে ইনটুইশন দিয়ে হয়, কান্টের সেন্সে নয়, ওই রেশনাল ইনটুইশন দিয়ে হয়, কিংবা একটা ওই রকম জেনারেল জাস্টিফিকেশন দিতে হবে। তুমি ওরকম বললে হবে না। কেউ কেউ এসে বলতে পারে রিভিলেশন, কিন্তু রিভিলেশন কোনো জেনারেল জাস্টিফিকেশন নয়, ওটা আটকে গেল জেনারেল বলাতে। রিভিলেশন তো তোমার ক্ষেত্রেই হয়, আর কারোর ক্ষেত্রে হয় না।
ওটা তো হ্যাঁ ওটা প্রফেট মনে হয়। মোহাম্মদের ক্ষেত্রে হবে, ওটা জিসাস ক্রাইস্টের ক্ষেত্রে হবে রিভিলেশন, কিন্তু আমাদের ক্ষেত্রে তো হবে না। জেনারেল জাস্টিফিকেশন হলো না, আটকে দিলেন। জেনারেল জাস্টিফিকেশন হবে যে এই রাস্তায়ও এক্সিস্টেন্স প্রুভ করা যায়, কি আছে ওর কনফিডেন্স আছে, উনি কনফিডেন্ট যে ওরকম জেনারেল জাস্টিফিকেশন কেউ দেখাতে পারবে না, তাই জন্য উনি চ্যালেঞ্জটা দিয়েছেন। স্যার এখানে একটা খুব বাজে যুক্তি দিয়েই আমি বলছি, জাস্ট একটা মাথায় এলো বলে, যে রিলিজিয়নের ক্ষেত্রে বিশেষ করে গডের এক্সিস্টেন্সের প্রসঙ্গে যে এরকম থাকে না যে কিছু আহ, মানে ব্যক্তি যে তার প্রবচনই আলটিমেট বলে তার যে ফলোয়ার্সরা সেটা নেয় এবং সেটা বিশাল জনগোষ্ঠী। তো সেই বিশাল অসংখ্য জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী সেই যে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আছে, এই তার পদ্ধতি, এইটা করলেই তুমি হবে, মানে দেখা পাবে বা অস্তিত্ব টের পাবে, এইভাবে যখন বলছে এবং তার ফলোয়ার্সরাও দাবি করছে হ্যাঁ পেয়েছি, এইভাবে ফল পেয়েছি। তো এই এবারে সেখানে কেউ হয়তো সত্যি সত্যি নিজের ভেতরে তার বিশ্বাসের জায়গা থেকে পেয়েছে, কেউ হয়তো ওই কোণঠাসা হবার ভয় এরকম বলেছে। যখন এইরকম একটা দাবি করে কেউ যদি কান্টের এই এই জায়গাটার বিরুদ্ধে বলে যে হ্যাঁ এই তো এইটাই তো একটা পথ আছে, তো সেখানে এই মাসের জায়গাতে কি জেনারেল বলে তারা দাবি করতে পারে যে হ্যাঁ এটা একটা মাস? এটা তো জেনারেল নয়, কারণ জেনারেল নয় কারণ হচ্ছে এর কোনো মেথোডোলজি তুমি দেখাতে পারবে। মেথোডোলজি জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কোনো মেথোডোলজি দেখাতে পারবে না। এটা তো সবার হয় না, কারোর হয়, এবং সেটা কখনোই অবজেক্টিভ করা যাবে না। দেখো, সুখ দুঃখটা আমাদের নিজেদেরই হয়, কিন্তু আমাদের যেহেতু সবারই হয় সেহেতু এটা অবজেক্টিভ। ঠিক যে অর্থে ক্যাটেগরি গুলো অবজেক্টিভ সবারই আছে, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স তো সবার হয় না। হ্যালুসিনেশন তো সবার হয় না, কাজে হ্যালুসিনেশন আমার মেথোডোলজি গডকে এক্সপিরিয়েন্স করবার, এটা তো বলে আমি দাবি করতে পারি না। আমি যখন হ্যালুতে থাকি তখন আমি গডকে দেখতে পাই, এটা তো দাবি করতে পারি না। ওই জন্য বলেছেন জেনারেল। করতে গেলেও গা জোয়ারি হবে, ব্যাপারটা মেথডোলজি নেই সেখানে আসছে। রাইট। হ্যাঁ, তুমি তো জেনারেল জেনারেল না হলে তো তোমার মেথোডোলজি হতে পারে না, সেটা নিয়ে তুমি তোমার এক্সপিরিয়েন্স নিয়ে বসে থাকো, তোমার সেটা তো অবজেক্টিভ হবে না। অবজেক্টিভ কথাটা তুমি ইউজ করেছেন, অবজেক্টিভিটি কি করে প্রুভ করবে তার? তুমি ওটাকে হ্যালুসিনেশনের থেকে অতিরিক্ত কি করে প্রমাণ করবে? ওটা যে তোমার হ্যালু নয়, হাউ টু প্রুভ দ্যাট? অনেক লোকেরই হ্যালু হয়। একটা কথা বলবো প্রয়াস, হ্যাঁ, বলছি যে কান্টের এই ক্রিটিক লেখার আগে আমি পড়িনি পুরোটা, কিন্তু ওনার একটা লেখা ছিল দ্য অনলি পসিবল আর্গুমেন্ট ফর এ ডেমনস্ট্রেশন অফ দি এক্সিস্টেন্স অফ গড। এটা উনি ক্রিটিক গুলো লেখবার আগে, প্রি ক্রিটিক্যাল পিরিয়ডে, মানে উনি ক্রিটিক গুলো লেখার আগে অনেক যখন লিখতেন ওইখানে লিখেছেন এরকম। উনি তখন কিন্তু লজিকে, মানে কেন লজিক্যালি গডকে রাখতে হবে সেটা বলছেন। খুব ইন্টারেস্টিং লাগছে। এটা আমাকে একটু পাঠিও তুমি, আমি পড়িনি। আচ্ছা, তো সেখানে বলছেন যে গড হচ্ছেন অ্যাবসলিউটলি নেসেসারি গ্রাউন্ড অফ অল পসিবিলিটি, এবং কোনো কোনো কিছুই, মানে এনিথিং টু ইভেন বি পসিবল, all realities must exist fundamentally in a single perfect being. Otherwise, there would be absolute nothingness. আমি দেখবো খুঁজে, আমি এটা আমার কাছে লেখা ছিল বলে আমি বললাম। তো এটা তো ওনার আগেকার ভাবনা, কিন্তু হ্যাঁ, এবং আমি এটা পরবর্তীকালে উনি তো মানে প্রথম দিকে যখন লজিকের মাধ্যমে ভাবার চেষ্টা করেছেন সেটা একরকম ছিল। ক্রিটিক অফ পিওর রিজনে উনি ওনার ভাবনার দৃষ্টিভঙ্গি অল্টার করেছেন। উনি মেটাফিজিক্যাল প্রুফ কমপ্লিটলি ডিসকার্ড করেছেন, কারণ বলেছেন হিউম্যান রিজন কখনোই গডের এক্সিস্টেন্সকে জানতে পারে না, কিন্তু গড তথাপি প্র্যাকটিক্যাল রিজনের একটা নেসেসারি পস্টুলেট হিসেবে থাকবে। আবার মডেল ফ্রেমওয়ার্কে গিয়ে উনি বলছেন
যে আমার হাইয়েস্ট গুড বা মানে হাইয়েস্ট গুড মানে যেখানে মরালিটি এবং হ্যাপিনেস মিলবে আর কি, খাপ খেয়ে যাবে, সাযুজ্যপূর্ণ হয়ে যাবে, সেইখানে সেই অ্যাচিভমেন্টে গিয়ে সেই অ্যাচিভমেন্টটা ইম্পসিবল হবে যদি এক্সিস্টেন্স অফ অমনিপোটেন্ট মরাল গড, মানে মরাল ইন দ্য সেন্স পারফেক্ট আর কি, একজন পারফেক্টলি মরাল গড, আমাদের মতো মানে ইমপারফেক্টলি মরাল নয়, পারফেক্টলি মরাল গড যখন থাকবে, তো সেইগুলো মনে হচ্ছে যে এক জায়গায় উনি গডের সম্বন্ধে মানে লজিকের দিক থেকে মানে ভেবেছেন, একদিকে মরাল নেসেসিটি, এটাও একটা বিরাট জায়গা আছে ভাবার আমাদের। হ্যাঁ, এটা কিন্তু ওইখানে আমার যেটা মানে না পড়েও মনে হচ্ছে, ওই যে লাইবনিজের উনি যে কথাটা আগে বলেছিলেন, বারবার করেই অনেক জায়গায় বলেছেন, লাইবনিজের যে ইনফ্লুয়েন্সটা, ওই লাইবনিজের মেটাফিজিক্স এর দ্বারা উনি এতটা ইনফ্লুয়েন্সড ছিলেন, সেটা তো ছিল ওই টাইমটা, মানে হ্যাঁ প্রি ক্রিটিক্যাল পিরিয়ডে হ্যাঁ ওই ইনফ্লুয়েন্সটা তো ছিল, যে ওইটা না হলে হবে না, ওই হবে। রকম লজিক্যালি নেসেসারি, মানে ওয়ার্ল্ডটা লজিক্যালি নেসেসারি, লজিকের মতোই নেসেসারি ওয়ার্ল্ডটা, এবং ওই নেসেসিটিটা তো গড ছাড়া ওই নেসেসিটি কে এরকম নেসেসিটিটা দিল, এই কনভিকশনটা তো ছিল টাইমটা। কোথাও একটা ফাইনাল গ্রাউন্ড হিসেবে গডকে রাখা, হ্যাঁ যদি ইনফিনিট রিগ্রেস না আটকাতে চাও, মানে শুধু পসিবিলিটি হিসেবে থাকলে হবে না, কারণ হ্যাঁ, কারণ তাহলে ল তো অফ সাফিসিয়েন্ট রিজন হতে গেলে তো তার প্রাইমারি রিজনটাকে সাফিসিয়েন্ট হতে হবে। হ্যাঁ তো লাইবনিজের তো সেটা দাবি যে ল, যা কিছু ঘটে অ্যাকর্ডিং টু ল অফ সাফিসিয়েন্ট রিজন, সেটা একদম লজিকের নিয়মে। তো সেখানে তো প্রাইমারি রিজনটা, সেটা যদি নেসেসারি না হয় আমার প্রাইমারি প্রেমিসটা, তাহলেই তো তার ওই কারণেই কান্ট বলেছেন হ্যাঁ, যে আলটিমেট গ্রাউন্ড অফ এভরিথিং মাস্ট বি অ্যাবসলিউটলি নেসেসারি। হুম হুম, ঠিক আছে, আমি ওটা পেয়ে গেলে তোকে পাঠাবো। ঠিক আছে। আর কিংবা কোনো মানে কোথায় পাবলিশড হয়েছে বলে দিলেই ওই অর্পিতা তো আছে, মানে আমাদের মধ্যে বোধহয় সবচেয়ে ভালো হ্যাকার, যে কোনো জিনিস খুঁজে বের করে দেয় মুহূর্তের মধ্যে। হ্যাঁ সত্যি তাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে অনেকদিন পর আসতে পেরে ভালো লাগলো, খুব আমার প্রিয় জায়গা পড়ছিলি, পড়ালি, বোঝালি। এটা তো সবারই, মানে কান্টের পুরো কান্টের মানে ক্রিটিক্যাল পিরিয়ডটাকে বুঝবার জন্য এই টার্মিনোলজি গুলো এত প্রিসাইজলি আর কোথাও হ্যাঁ বলে না, আরো একটা ভীষণ সুন্দর জায়গা হচ্ছে কনসেপ্ট এবং আইডিয়া, হুম, যেটা আমরা অনেক সময় ভুলে যাই। মানে কান্টের টার্মিনোলজিতে তো অনেক বিশেষত্ব আছে, সেটা ওই ভাবেই বুঝলে তবেই তো মানে হুম, পুরো জিনিসটা বোঝা হয়। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি সাইন আউট করছি।